হ্যালো। হ্যাঁ, সবার আগে চলে আসছে রুবা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তারপর কে আসছে দেখি। তারপর সানজিদা আফরিন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? সানজিদা আফরিন রেগুলার ক্লাস করতেছেন দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তো আপনার কি পড়াশোনা আগাচ্ছে? ভাইয়া যে কোনিক ওয়ান শেষ করলাম, পড়ার রিপোর্টগুলো কি বই থেকে প্র্যাকটিস করছিলেন? সিকিউ প্র্যাকটিস করছিলেন? প্র্যাকটিস না করলে কিন্তু ভাইয়া লসে থাকবেন, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু ডেফিনেটলি করা লাগবে নিজে থেকে না করলে শুধুমাত্র ভাইয়ার স্লাইড দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু ভাইয়ার স্লাইড বুঝবেন, আমার কথা বুঝবেন, তারপরে যদি সিকিউ প্র্যাকটিস করেন অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর কে আসছে? তারপর আসছে মস্তুরা ইসলাম নিশু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রথম দেখলাম। রুবাবু বলছে ভাই কেমন আছেন? এই মাত্র মানে বের হবো এরকম অবস্থায় ভয়ঙ্কর একটা বৃষ্টি নামলো। তো মোটামুটি আমার হাঁটুর মানে হাঁটুর নিচ থেকে পুরাটা ভিজে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। যাই হোক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ইরফানুর রহমান বলছে ভাইয়া ভুনা কিশোরী খাওয়ান। ঠিক আছে, খাওয়াবো, আয় তুই। ঠিক আছে। সানজিদা আফরিন বলতেছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো বাকিদের কি অবস্থা? আর কই, সব কি ঘুমে? আহা, বাদন চন্দ্র মন্ডল চলে আসছে। ইরফানুর রহমান ওয়াচিং। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। আসানুল্লাহ চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে এসেছি। ভেরি গুড ভেরি গুড। এরকম ডেডিকেশন দেখাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম আপনাকে। তো সবার কি অবস্থা? ভাইয়ার কথাবার্তা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং বোর্ডটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? মানে আজকে কাহিনী হচ্ছে কি, আমি হচ্ছে 12 তারিখ থেকে আনঅ্যাভেলেবল হয়ে যাব। হ্যাঁ, আমি বাড়ি যাব বা বিভিন্ন জায়গায় যাব। 12 তারিখ থেকে আমার বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। তো হচ্ছে যে আমার এই মুহূর্তে টেনে শেষ করতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনাদেরও হাতে সময় বেশি নাই। তার মানে হচ্ছে আমার দ্রুত শেষ করতে হবে। যেমন ধরেন আমি মোটামুটি যেটা প্ল্যান করছি যে কনিকটা আমার একটু বড় হবে, কারণ কনিকটা থেকে আপনারা সিকিউ উত্তর করবেন, তো এটাকে একটু মোটামুটি দেখায় দেখায় আগাবো। বাট হচ্ছে তার পরবর্তীতে যেগুলা, যেমন ধরেন স্থিতিবিদ্যা, ওইটা আমি হচ্ছে যে স্থিতিবিদ্যা আপনাদেরকে কিন্তু অলরেডি একটা প্লে লিস্ট দিয়ে দিছি আমারই। তো ওইটা করলে কিন্তু হয়ে যাবে। তার মানে আমি স্থিতিবিদ্যা শুধুমাত্র কি দেখাবো? এমসিকিউই দেখাবো, আর কিচ্ছু দেখাবো না। তো স্থিতিবিদ্যা আমার হয়তো 1 ক্লাসে বা 2 ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে গতিবিদ্যা তো পুরাটা দেখানো সম্ভব না, আপনারা গতিবিদ্যা ফিজিক্স থেকেই পড়ছেন। তাহলে গতিবিদ্যা ভাই কি করবো? ভাই গতিবিদ্যা দেখা যাবে, শুধু এমসিকিউ দেখাই দেবো। তার মানে হচ্ছে যে আমি কিন্তু তারপরে এগুলো দ্রুত আগায় ফেলবো, কিন্তু কনিকটা শেষ করতে আমাদের একটু টাফ হবে। কনিক যদি আজকে এই 3 নম্বর ক্লাসে শেষ না করতে পারি, আজকে সন্ধ্যাবেলা আর একটা ক্লাস নিয়ে ফেলবো, কনিক 4। ঠিক আছে, আজকেই শেষ করে ফেলবো কনিক। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যাই হোক, ভাইয়ের সাথে আছেন, অল ক্লিয়ার। ঠিক আছে, তাইলে ভাইয়া আপনারা যদি রেডি হন তাইলে আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ। কেমন? বাকিদের কোনো খোঁজ খবর নাই, তাই না? বাকিদের কোনো খোঁজ খবর নাই, তারা শুধু ঘুমায়। তাহলে আসেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেই। ঠিক আছে, বিসমিল্লাহ। তো দেখেন, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত এসেছিলাম, এটা নিয়ে আলাপ আলোচনার মাঝখানেই আমাদের কারেন্ট চলে গেছিল, তাই না? তো আমরা এখন জানবো কি উপবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নে কি বলছে? উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে, ঠিক আছে, আচ্ছা, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বিবেচনা করা হয়। উপবৃত্তের অক্ষ কয়টা? উপবৃত্তের অক্ষ ছিল 2টা, মনে পড়ে? একটা বৃহদাক্ষ, একটা ক্ষুদ্রাক্ষ। তাহলে প্রধান অক্ষ দুইটাকে কি করছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করছে। এখন কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ বলা নাই। তারপর আপনাকে বলছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করছেন, ভেরি গুড। এখন বলছে যে 0, +-4 উপকেন্দ্র এবং হচ্ছে 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখেন এই উপবৃত্তের কি দেওয়া আছে ভাই? আমার উপকেন্দ্র দেওয়া আছে। তাহলে একটা কাজ করি আমরা, চলেন। আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, এই দুইটার মধ্যে আমার বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ লুকায়িত আছে, তাই না? তা আমাকে কি বলছে? আমার উপকেন্দ্র কোথায়? 0, +-4। তার মানে
মানে 0,4, এই যে এই বিন্দুটা না, দেখেন তো 0,4, ডিস্টার্ব দিচ্ছে খুব। ঠিক আছে, 0,4 তাহলে কি এই বিন্দুটা না, এই যে এটা হচ্ছে একটা উপকেন্দ্র, আর 0,-4 হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র। তাহলে এরকম যদি দুইটা উপকেন্দ্র থাকে, এখন দেখেন তো দুইটা উপকেন্দ্র ওয়াই এক্সিস বরাবর আছে, তার মানে আপনার চিত্রটা তখন কি রকম হবে, চিত্রটা কিন্তু তখন এই রকম হবে। আই হোপ সবাই ধরতে পারছেন বিষয়টা, ঠিক আছে। তাইলে আমি উপকেন্দ্রের উপর নির্ভর করে আমি বুঝে গেলাম এটার হচ্ছে বি এর মানটা আসলে বড়। গতকালকে কিন্তু এ এর মান আর বি এর মান বুঝাইছিলাম, এ এর মান হচ্ছে এইটুকু এইটুকু, বি এর মান হচ্ছে এইটুকু এইটুকু। ভাই চিত্র খুবই খারাপ হয়েছে, বাট তারপরও এইটাই হচ্ছে চিত্র। হ্যাঁ, আচ্ছা আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি, ঠিক আছে, আর একটু ভালো করে আঁকার চেষ্টা করি। এই যে গেল, নামলো, এই যে গেল, এই উঠলো, ঠিক আছে, মোটামুটি একটু। এটা আবার কে আসছে এই সাইড দিয়ে, এটা একটা অ্যাড চলে আসছে, ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত এই অ্যাড দেখানোর জন্য। তো এখন দেখেন, আচ্ছা তাইলে এইটা যদি ভাই আমার একটা উপবৃত্ত হয়, অলরেডি কিন্তু এই চিত্রগুলো আঁকানো শিখবেন, নিজেরা নিজেরা চিত্র আঁকাবেন, বারবার যে একটা অঙ্ক আসলেই চিত্রটা আঁকাবো, চিত্রটা আঁকায় ডিনোট করবো, এটা এটা ওইটা ওইটা, তাহলে দেখবেন যে কয়েকবার 10-15 বার এরকম প্র্যাকটিস হয়ে গেলেই সুন্দর পারবেন সব। হ্যাঁ, তাহলে দেখেন তো নর্মাল, আমি জানি না আমার এখানে কি চাইছে, বাট নর্মাল আমি চিন্তা করি এখানে আমার কি দ্বিকাক্ষ রেখা থাকবে, এখানে একটা দ্বিকাক্ষ রেখা থাকবে, তাই না, এগুলো আমরা বুঝি। এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র পাইছি, দুইটা দ্বিকাক্ষ রেখা পাইছি, এই যে একটা উপবৃত্ত পাইছি, ভেরি গুড। এই অংশটা হচ্ছে এ পরিমাণ দৈর্ঘ্য, এই অংশটা হচ্ছে এ পরিমাণ দৈর্ঘ্য, এগুলোও আমরা জানি। এই টোটাল অংশটার দৈর্ঘ্য হচ্ছে বি, এই টোটাল অংশটার দৈর্ঘ্য হচ্ছে বি, এগুলোও আমরা জানি, তাই না। আচ্ছা, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি দেখতেছি বি ইজ গ্রেটার দেন এ। কিভাবে বুঝলাম? চিত্র আঁকানোর ফলে এটা আমি বুঝে গেলাম যে এখানে বি ইজ গ্রেটার দেন এ। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমাকে আর কি দেওয়া আছে? উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করছি। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করছি, দেখলাম যে চিত্র আঁকানোর পরে ওয়াই অক্ষ বরাবর বৃহদাক্ষ আর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রাক্ষ আছে। কেমন? আচ্ছা, ভেরি গুড। তারপরে এখানে আমাকে বলে দিচ্ছে যে উপকেন্দ্র। এখন আপনিই বলেন তো, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, আমরা কি শিখছিলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি থাকে তাহলে তার কেন্দ্র হয় হচ্ছে 0 0, ঠিক আছে। কেন্দ্র কি হবে? মূল যে কেন্দ্রটা সেটা হচ্ছে 0 0 বিন্দুতে হবে, ঠিক আছে, বা মূল বিন্দুতে হবে। আর হচ্ছে সেই ক্ষেত্রে যদি কেন্দ্র আমার মূল বিন্দুতে থাকে, সেই ক্ষেত্রে আমার যে আপনার উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় সেটা কি হয়? 0, ± b, তাই না? গত ক্লাসে কিন্তু শিখাইছিলাম এক্স অক্ষ বরাবর কি হইতো, এক্স অক্ষ বরাবর হইলে উপকেন্দ্রটা হইতো এই, 0, ±a, 0 হইতো, তাই না? লাস্ট ক্লাসে কিন্তু এগুলো আমরা দেখছি। তাহলে আমাকে কি দেওয়া আছে? 0, ±b হচ্ছে আমার উপকেন্দ্র, জানি। আর এটার ভ্যালুটা আমাকে দেওয়া আছে 0, ±4, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি b = 4, বি ইকুয়াল টু কত? 4 বলতে পারি। আবার দেখেন, আপনাকে উৎকেন্দ্রিকতা বা ই এর মানটা কত দেওয়া আছে? 4/5। উৎকেন্দ্রিকতার মানটা কত দেওয়া আছে ভাইয়া? 4/5। তাইলে এটা যদি দেওয়া থাকে, এখান থেকে কিন্তু চাইলে আপনি বি এর মানটা বের করতে পারেন। দেখেন বি এর মানটা তাইলে কি? 4/e, তার মানে 4/5। এই যে ই এর মানটা এখান থেকে আমি বসায় দিলাম, তাইলে দেখেন তো 4 4 কাটা যাবে, থাকবে কত? 5। তার মানে আপনার বি এর মানটা কত আসবে ভাইয়া? 5। তো বি এর মান 5, ভেরি গুড। আমাকে তো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভালো কথা মনে করে দিই, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার অক্ষ দুইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে ওর কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে। মূলবিন্দুতে যদি কেন্দ্র হয়, উপবৃত্তের সমীকরণ হয় x² / a² + y² / b² = কত? 1। তো এটা যদি হয়, এই সমীকরণের মধ্যে খালি এ আর বি এর মান জানলে আমার কিন্তু কাজ শেষ। অলরেডি আমি বি এর মান 5 বের করে ফেলছি, এর মান জানা লাগবে, তাই না? তাহলে আমরা কি জানি? উৎকেন্দ্রিকতার একটা সূত্র আছে, গত ক্লাসে দেখাইছিলাম, E = √। এখানে এ বড় না বি বড়? এখানে অবশ্যই বি বড়, তাহলে বি এর ভার বেশি, বি থাকবে নিচে, তার মানে 1 - a²/b², এটা হচ্ছে এখানে আমার উৎকেন্দ্রিকতার সূত্র। কেমন? আচ্ছা, তারপরে উৎকেন্দ্রিকতা ই এর মানটা আমরা কত পাইছি? ই এর মানটা আমরা পাইছি 4/5। আচ্ছা, স্কয়ার করে দেন দুই পাশে, স্কয়ার করে দিলে 1 - a²/b², a স্কয়ার তো a স্কয়ারই, আর b স্কয়ার মানে হচ্ছে 5 5 25। কেমন? আচ্ছা, তাহলে এখন এখান থেকে ভাই কি পাচ্ছি? দেখেন a²/25 ইকুয়াল টু, এখন নিজেরা ক্যালকুলেশন করেন, 1 - 4 4 16/25। কেমন? এই হচ্ছে ঘটনা। দুই পাশে আমি একটু 25 দিয়ে গুণ করে দেই। 25 দিয়ে যদি গুণ করি, এটা থাকবে 25 - 16। 25 - 16 মানে কত? 9। তাহলে a = কত হবে? +-3 হবে। a = কত হবে? +-3 হবে। তার মানে a² = 9 হবে। দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে আপনার যে সমীকরণ সেটা কি দাঁড়াচ্ছে? x² / a², a² মানে 9, আর y² / b², y² /
বি এর মান হচ্ছে 5, তার মানে বি স্কয়ারের মান হচ্ছে 25 ইকুয়াল টু কত 1। এই হচ্ছে আপনার নির্ণয় সমীকরণ। তাইলে আমার যদি সিকিউতে আসে আমি প্রশ্নটার কিন্তু উত্তর এইভাবে করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। তো দেখেন এখানে একটু ভুল লিখছে, মানে যখন টাইপিং করছে এই যে x স্কয়ার হবে সবগুলা, x কিউব লেখা আছে ভুলে, ঠিক আছে। তাহলে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। এই যে সি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর। কেমন? এখন আপনি বলবেন যে ভাইয়া আমি কি পরীক্ষার হলে এইভাবেই করব, মানে যদি এমসিকিউতে আসলে আপনি করবেন কি অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কিভাবে করবেন দেখেন, আপনি একবার ফার্স্টে চেক করবেন যে ই এর মান কি সবগুলা সেম কিনা, ঠিক আছে। ই এর মান এখানে দেখেন এটার ই এর মান যা আসবে এটার ই এর মান একই আসবে, বাট এই দুইটার সেম আসবে না। তার মানে ই এর মান টেস্ট করলে বা হচ্ছে উৎকেন্দ্রিকতা টেস্ট করলে এই দুইটা অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। তারপর আপনি দেখবেন যে উপকেন্দ্র মিলে কোনটার দেখবেন যে শুধুমাত্র এটার উপকেন্দ্রটা মিলতেছে, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? পুরো অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? অপশন টেস্ট করবেন, যে কোনো সমীকরণ আসলেই এমসিকিউর জন্য অপশন টেস্ট করবেন, তাহলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এ বড় না বি বড় তার একবার মন বড়। ভাই অপশনে এক্স কিউব আসলো কোথায়? এটা ভুলে চলে আসছে। ইরফান ভাই চিত্র খুব ভালো পারে, রাইট। পদার্থে গতিবিদ্যা পড়ি নাই কারণ শর্ট সিলেবাস। আচ্ছা সমস্যা নেই, দেখাই দিব আমি, টেনশন নেই। আমি বলি কিন্তু আমি করে ফেলি, তাই না? আচ্ছা সবার ক্লিয়ার বলতেছে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে। তাহলে এখন দেখেন পরবর্তী অঙ্কটার দিকে আমরা তাকাই। পরবর্তী অঙ্কটা কি বলছে? উপবৃত্তের বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। এই কথাটা যতবারই বলে তার মানে আমার কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে, তাই না? আচ্ছা, তো বলছে যদি উপবৃত্তটির ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব, উপবৃত্তের কি ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব 8 একক এবং দ্বিকাক্ষের মধ্যকার দূরত্ব 18 একক হয়, তাহলে তার সমীকরণ কত? এখন একটা জিনিস খেয়াল করেন, আগের অঙ্কটার মধ্যে আমাকে হিন্ট দেওয়া ছিল যে বি বড় না এ বড়, কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু আমাকে কোনো হিন্ট দেয় নাই, ঠিক আছে। এই অঙ্কের মধ্যে কি দেয় নাই? হিন্ট দেয় নাই। এই যে দেখেন এই দুষ্টটা সব জায়গায় এক্স কিউব রেখে দিছে। এই দেখেন এক্স কিউব, এগুলো সব এক্স স্কোয়ার হবে, হ্যাঁ এক্স স্কোয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি উপবৃত্তের বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর। তাইলে এটা আচ্ছা বইলেই তো দিছে, বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যথাক্রমে বলছে না, বলেই দিছে, ঠিক আছে। মানে না বলছে এমন হয় নাই, হ্যাঁ এখানেও বলে দিছে, প্রশ্নের মধ্যে হিন্ট দেওয়া আছে। আচ্ছা তাহলে বৃহদাক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমি দেখলাম এই যে আমার বৃহদাক্ষটা যদি এক্স অক্ষ বরাবর হয় আমার চিত্রটা হবে এইরকম, হ্যাঁ। আচ্ছা তো বৃহদাক্ষটা এই বরাবর। এখন দেখেন বলছে যে আপনার উপবৃত্তটির ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব। এখন বৃহদাক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, একটা ফোকাস থাকবে এখানে আর একটা ফোকাস থাকবে এখানে। আপনাদেরকে কালকে কি শিখাইছিলাম? এই ফোকাসের স্থানাঙ্ক হচ্ছে এই কমা 0 আর এই ফোকাসের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এই কমা 0। এটা গতকালকে শিখাইছিলাম না? শিখাইছিলাম। তারপর আবার বলছে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যকার স্থানাঙ্ক, এই যে দ্বিকাক্ষ হচ্ছে এখানে আর হচ্ছে এইখানে, কেমন? তাহলে দ্বিকাক্ষের এই বিন্দুটা কত হবে? a বাই ই কমা 0। এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই চিত্রগুলো আঁকাচ্ছি, তো আপনি যদি প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে এভাবে চিত্র আঁকান আপনার জীবনে ভুলার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস a বাই ই কমা 0, কেমন? আচ্ছা তো এখন আপনাকে কি বলছে? বলছে ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব যদি 8 একক হয়, ঠিক আছে। এখন দেখেন ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব কত? লাস্ট ক্লাসে শিখাইছিলাম, এটা তো মূল বিন্দু 0 0, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এই, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এই। তাহলে ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব কত? মানে হচ্ছে এই দুটার মধ্যকার দূরত্ব, তার মানে এটা এই প্লাস এই, ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 2ai। তো সূত্র আকারেও মনে রাখতে পারেন বা চিত্র থেকে কিন্তু এভাবে মনে থাকে, ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 8 একক। তারপর বলছে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যকার দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a বাই ই, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a বাই ই, তার মানে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 2 ইন্টু a বাই ই। তাহলে 2 ইন্টু a বাই ই কত? 18 একক বলে দিচ্ছে, তাই না? কত বলে দিছে? 18 একক। এই দুইটা আমাকে সমীকরণে বলে দিছে বা চিত্রে বলে দিছে। তো আমাকে বলছে যে উপবৃত্তটার সমীকরণ কত সেটা বের করো। তাহলে এখন আপনি খেয়াল করেন উপবৃত্তটার সমীকরণ যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? এখানে কিন্তু এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা তাহলে ভাই এখন কি করবো? এ আর বি এর মান বের করবো, এটাই আমার টার্গেট, হ্যাঁ। এ আর বি এর মান বের করবো, এটাই আমার টার্গেট। ভাই কেমনে বের করা যায়? দেখেন যে কোনো একটা থেকে করি। যেমন ধরেন এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এই যে সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমি একটা কাজ করতে পারি যে ই এর ভ্যালুটা কত আসবে? ই এর ভ্যালুটা আসবে 2a বাই 18, তার মানে a বাই 9 হচ্ছে ই এর ভ্যালুটা চলে আসলো, হ্যাঁ। তাহলে ই এর ভ্যালুটা আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে কত? 2a ইন্টু ই এর ভ্যালুটা কত? a বাই 9 ইকুয়াল টু কত? 8, ঠিক আছে। তাহলে এই যে 4 দুগুণা 8, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত? দেখেন 4 নং 36, এই যে a স্কোয়ারের ভ্যালু চলে আসলো। আবার আমি জানি হচ্ছে a এর ভ্যালুটা বড়, যেহেতু a ইজ গ্রেটার দেন b, তার মানে ই ইকুয়াল টু কত?
ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আই হোপ এখন সবাই বুঝতে পারছেন জিনিসটা। হ্যাঁ, তাহলে হচ্ছে ই এর ভ্যালু কি আমি জানি? ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার বাই, এই যে দেখেন ই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার বাই 81, তাই না? ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কি আমি জানি? জানি না, বি স্কোয়ারের ভ্যালুই বের করবো, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার এ স্কোয়ারের ভ্যালুটা কত? 36, ঠিক আছে, এ স্কোয়ারের ভ্যালুটা কত? 36, এই যে এখান থেকে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু এখানেও 36 বসায় দিতে পারি আমি চাইলেই, তাই না? তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা আমরা 36 বসায় দিই। তো 36 যদি বসায় দিই তাহলে দেখেন এখন কিন্তু ক্যালকুলেশন করলে আপনার অঙ্ক বা বি স্কোয়ারের মান চলে আসবে। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনটা এইভাবে না করে অন্য কোনোভাবে করলে ইজি হতো, সেটা আমি ভাবতেছি এখন। আচ্ছা, আমি যদি এখানে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিতাম, না লাভ নাই, তো আলটিমেটলি এইভাবেই করতে হবে, ঠিক আছে। তো আসেন আমরা এইভাবে করে ফেলি, এটা আহামরি বড় হবে না, ঠিক আছে। তাহলে এটা কত? বি স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1 মাইনাস 36 বাই 81, কেমন? তাহলে দেখেন তো 81 যদি আমরা লসাগু নেই তাহলে আমার কত আসতেছে? 81 মাইনাস 36 কি হলো? 81 মাইনাস 36। তাহলে এখান থেকে ভাইয়া কি পাচ্ছি? 11 থেকে 6 গেলে 5 থাকে, হাতে আছে 1, 3 একে 4, 8 থেকে 4 গেলে 4 থাকে, তাই না? আচ্ছা, ডিভাইডেড বাই কত? 81। তাহলে আমার বি স্কোয়ারের ভ্যালুটা কিন্তু খুবই খতরনাক একটা ভ্যালু আসতেছে, বি স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 45 বাই 81, কেমন? তো আমরা আসেন একটু কাটাকাটি করি। তো আপনারা ক্যালকুলেশন করে ভাইকে জানান যে ভাইয়ের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তো 4 নং 36 আর হচ্ছে 9 নং 81, ঠিক আছে, আর হচ্ছে 45 দুগুণা 90, 90 দুগুণা 180, তার মানে হচ্ছে বি স্কোয়ারের ভ্যালুটা আসবে 180 ভাগ 9, তার মানে হচ্ছে 20। বি স্কোয়ারের ভ্যালুটা ভাইয়ের কত আসছে? 20 আসছে, কেমন? আপনাদের বি স্কোয়ারের ভ্যালুটা কত ভাইয়াকে সবাই কষ্ট করে জানিয়ে দেন। হ্যাঁ, তাহলে এটার উত্তর কি হবে? এক্স স্কোয়ার বাই 36, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই, এই যে দেখেন আমি এখানে সমীকরণ লিখে রাখছিলাম, এই যে এটার উত্তর আসবে এক্স স্কোয়ার বাই 36, কারণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই কত? 20 ইকুয়াল টু কত? 1, কেমন? তাহলে এইভাবে অঙ্কগুলা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 20 ইকুয়াল টু কত? 1। এখানে কি উত্তর দেওয়া আছে না দেওয়া নাই? এক্স স্কোয়ার বাই 36, এই যে দেখেন, দেখেন এই যে ডি নম্বরটা হবে এখানে আপনার উত্তর। হ্যাঁ, এই যে এক্স কিউব দিয়ে লিখে রাখছি, ডি নম্বরটা হবে আমাদের উত্তর এক্স কিউব বাই 36, মানে এক্স কিউব হবে না, এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 21। সবার কি মিলে গেছে ভাইয়ের সাথে? যারা যারা আছি তারা কি বুঝতে পারছি যে ভাইয়া কিভাবে অঙ্কটা করলো? ঠিক আছে, ভাইয়া কিভাবে অঙ্কটা করলো এটা যদি বুঝতে পারি তাহলে ভাইয়াকে একটু জানাই দিই, থামস আপ দেই, তাইলেই ভাইয়া বুঝবো যে আপনারা বুঝে গেছেন, কেমন? আর না বুঝলেও সেটা আমাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আমি তো বুঝিয়ে দেই, সেটা তো জানেন, তাই না? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে উপবৃত্ত, আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা পরাবৃত্ত যদি কেউ ভালো করে পারেন, উপবৃত্ত অধিবৃত্ত আপনার কাছে হাতের ময়লার মতো, ঠিক আছে। উপবৃত্ত অধিবৃত্ত আপনার কাছে কি হওয়ার কথা? হাতের ময়লার মতো হওয়ার কথা, ঠিক আছে। আমার এখানে কারেন্ট নেই আসলে, দেখছো এসি চলতেছে না, ভয়াবহ গরম খাচ্ছি। আচ্ছা যাই হোক, কে আসছে বলছে? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, কে কে আছে? নিশু আছে, রুবা আছে, আফরিন আছে, নাফিস আছে, আসানুল্লাহ গায়েব হয়ে গেছে। আচ্ছা, ও ভালো কথা, এখানে একটা অঙ্ক কিন্তু লুকায়িত ছিল, যে অঙ্কটা ফেলে রেখে আমি চলে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখন দেখেন, এখন আস্তে আস্তে আপনাদের হাতে আমি কিছু জিনিস দিয়ে দিব। যেমন ধরেন এই অঙ্কটা আপনাদের হাতে আমি দিয়ে দিব। উপকেন্দ্রিক লম্ব বলে দিছে 8, বিকেন্দ্রিকতা মানে উৎকেন্দ্রিকতা বলে দিছে ই ইকুয়াল টু 1/√2, যার অক্ষদ্বয়, যারা হচ্ছে অক্ষদ্বয়ের উপর অবস্থিত এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখেন, মানে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদাক্ষ ক্ষুদ্রদাক্ষ কোথায় অবস্থিত? অক্ষদ্বয়ের উপর অবস্থিত। বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ অক্ষদ্বয়ের উপর অবস্থিত হলে কি হয়? কেন্দ্রমূল বিন্দুতে হয়, এটা কিন্তু বলছি। আচ্ছা, তারপরে ওই উপবৃত্তটার আপনার উপকেন্দ্রিক লম্ব ও বিকেন্দ্রিকতা যথাক্রমে 8 আর 1/√2। এখানে কিন্তু আমাকে হিন্ট বলা নাই, তো হিন্ট বলা না থাকলে, মানে বৃহদাক্ষ বলো না ক্ষুদ্রাক্ষ বলো না বলা থাকলে আমি a > b ধরে নিব। তো আমাকে উপকেন্দ্রিক লম্ব বলছে কত? 8। তো a > b হইলে 2b² হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো সূত্র, ইকুয়াল টু কত? 8। তারপর বিকেন্দ্রিকতা মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা, ই এর মানটা কত বলা আছে? 1/√2। যেহেতু a > b, তার মানে এটা কি আসবে? তার মানে এটা আসবে হচ্ছে, আচ্ছা দুই পাশে ই স্কোয়ার করে দেন, ই স্কোয়ার মানে হচ্ছে হাফ, তাহলে ই স্কোয়ারের ভ্যালুটা কত আসবে? 1 - b² ইকুয়াল টু কত? হাফ। এই হচ্ছে ঘটনা, কেমন? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আপনি এ এর মান বা বি স্কোয়ারের মান বের করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। তারপর সেটাই না এখানে বসাইতে পারবেন না? ডেফিনেটলি বসাইতে পারবেন। বসাইলে কিন্তু এ এর মান বা বি এর মান বের হবে। আবার এ বা বি এর মান যেটাই বের হোক না কেন এখানে বসাই দিলে কিন্তু অন্যটার মান বের হয়ে যাবে। তাহলে আমার যেহেতু অক্ষদ্বয় হচ্ছে, মানে আমার যেহেতু বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ যেহেতু অক্ষদ্বয়ের উপর অবস্থিত, তার মানে আমার এটা সমীকরণ কি হবে? x² / a²
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? এটাই সমীকরণ হবে। তাহলে আমি তো এইভাবে দুইটা সমীকরণ থেকে এ আর বি এর মান বের করতে পারি। একটু আগে এতক্ষণ ধরে বের করতেছিলাম না, বের করছি কিন্তু। তো এটা সবাই পারবো না ইনশাল্লাহ? পারলে একটু জানায় দেন যে ভাইয়া পারবো। ভাইয়া কিন্তু এটা আপনাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম, হ্যাঁ, আমি জাস্ট ধরায় দিলাম যে প্রশ্নটা এইভাবে। কিছু জিনিস বাসায় নিজেরা প্র্যাকটিস করেন, তাইলে আপনাদের জন্য লাভবান হবেন। হ্যাঁ, আপনারা নিজেরা লাভবান হবেন। ঠিক আছে, আমি আশা করবো এটা সবার ক্লিয়ার। তো এটা যদি সবাই ক্লিয়ার হয়, এই যে দেখেন এখানে সবগুলো ঘটনাই কিন্তু এরকম। এই যে দেখেন বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষকে যথাক্রমে এক্স অক্ষ বা অক্ষ ধরো। তার মানে কি? তার মানে হচ্ছে উপবৃত্তটা যে কেন্দ্র সেটা মূল বিন্দুতে অবস্থিত। তার মানে উপবৃত্তের যে সমীকরণ আসবে সেটা আসবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু কত? 1। এটা আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি। আচ্ছা, তো বলছে যার উৎকেন্দ্রিকতা 1/3 এবং বৃহদাক্ষর দৈর্ঘ্য 12। তো এখানে দেখেন বৃহদাক্ষ বলছে এক্স অক্ষকে, ক্ষুদ্রাক্ষ বলছে ওয়াই অক্ষকে। তার মানে এ ইজ গ্রেটার দেন বি। তো এ ইজ গ্রেটার দেন বি হইলে আপনার বৃহদাক্ষর দৈর্ঘ্য কত? 12 একক। তার মানে বৃহদাক্ষ কত? 2a। আপনাদেরকে কিন্তু গত ক্লাসে শিখাইছিলাম যে এইটা যদি আমার উপবৃত্ত হয়, এইটা যদি আমার উপবৃত্ত হয়, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ পরিমাণ, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ পরিমাণ, এই টোটাল ডিস্টেন্সটাকেই আমরা বলতেছি 2a বা বৃহদাক্ষ। তার মানে বৃহদাক্ষ দৈর্ঘ্য কত? বৃহদাক্ষ দৈর্ঘ্য 2a ইকুয়াল টু 12 একক। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত পেয়ে গেছেন? 6 পেয়ে গেছেন। আবার উৎকেন্দ্রিকতার মানটা কত? উৎকেন্দ্রিকতার মান e ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, এর মান জানেন, এর মান বসায় দিবেন। এর মান কি দেওয়া আছে না? উৎকেন্দ্রিকতা, এর মানও বসায় দিবেন। তাহলে কি আপনার বি এর মান অটোমেটিক্যালি চলে আসবে। বি এর মান আর এর মান জানলে কি আমার যে মূল সমীকরণ এক্স স্কয়ার বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, ওটার মধ্যে বসালে হয়ে যাবে, তাই না? তাহলে এগুলা ভাইয়া জাস্ট বলে দিচ্ছি, এগুলা এইচডব্লিউ থাকবে। কেমন? এগুলো কিন্তু এইচডব্লিউ থাকবে। দেখি কেউ কিছু বলতেছে কিনা। ভাইয়া তো আজকে জৈব যৌগ, আচ্ছা ভাই গরম খায়েন না খিচুড়ি খান। আমি এই যে দেখেন এই যে টপ টপ করে ঘাম পড়তেছে। কে যেন ছোটবেলায় বলছিল নাক ঘামলে মুখ ঘামলে লাইফে নাকি অনেক দারুণ কিছু হয়। ঠিক আছে, কোনো খবর নাই, নাক আর মুখ খালি ঘামতেই আছে, আর কোনো খবর নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন পরেরটা দেখেন, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। ঠিক আছে, আচ্ছা কি বলছে? একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। ক্ষুদ্র অক্ষের অর্ধেকের সমান, এই যে খুব ইম্পর্টেন্ট কথা। উপবৃত্তটি 0, 1 বিন্দু দিয়ে অতিক্রম করলে উহার সমীকরণ কত? খেয়াল করেন এই উপবৃত্তের ক্ষেত্রে ওর ক্ষুদ্রাক্ষ কোথায়, বৃহদাক্ষ কোথায় কিচ্ছু বলা নেই। তো না বলা থাকলেও আমরা কি ধরে নিব? এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, এ ইজ গ্রেটার দেন বি ধরে নিব। তাহলে এ ইজ গ্রেটার দেন বি যদি ধরে নেই, এখন আমি তো জানি যে সমীকরণ হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। দ্যাটস ইট, ওকে ফাইন। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি, বলছে কি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। তাহলে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এ ইজ গ্রেটার দেন বি হইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? 2b স্কয়ার বাই a। তারপরে ওর ক্ষুদ্রাক্ষ কত হবে? ওর ক্ষুদ্রাক্ষ হবে 2b, কারণ a ইজ গ্রেটার দেন b হইলে আপনার বৃহদাক্ষ হয় 2a আর ক্ষুদ্রাক্ষ হয় 2b। আচ্ছা এখন কি বলছে আবার পড়ি, উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এই ক্ষুদ্র অক্ষের যেই দৈর্ঘ্যটা আছে সেটার অর্ধেকের সমান। তার মানে উপকেন্দ্রিক লম্বটার দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। ঠিক আছে, আচ্ছা সরি একটু ভুল লিখছি। ঠিক আছে, এই যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। আবার বলি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। দেখছেন, মানে জাস্ট যেই লাইনটা বলছে সেই লাইনটা আমি লিখছি। ম্যাথের মধ্যে এরকম যখন শর্ত থাকে না, ভালো করে পড়লে দেখবেন যে যেই লাইনটা বলছে সেই লাইনটা যদি লিখতে পারেন অঙ্ক শেষ। তাহলে আমি কি বলতেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা উহার ক্ষুদ্র অক্ষের যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অর্ধেকের কি সমান। এই দ্যাটস ইট, এটাই লিখছি। ঠিক আছে, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 10 হয়, সেটা ক্ষুদ্র অক্ষের যেই দৈর্ঘ্য x সেটার অর্ধেকের সমান। দ্যাটস ইট, 10 ইকুয়াল টু হাফ ইন্টু এক্স। দ্যাটস ইট। ঠিক আছে, আই হোপ সবাই এটুকু ক্লিয়ার, কারো এটা নিয়ে সমস্যা থাকার কথা না এখন আর। ঠিক আছে, তো যদি সমস্যা না থাকে এখন দেখেন আপনি এখান থেকে কি পাবেন। এখানেও দেখেন একটা বি এর রাশি, এখানেও একটা বি এর রাশি, তাইলে আপনি আলটিমেটলি এখান থেকে এ বাই বি এর একটা রাশি পেয়ে যাবেন। দেখেন কত আসতেছে দেখি, এই 2 আর এই 2 কেটে দেই, এই 2 কেটে দিলে আপনার এখান থেকে একটা বি কাটা যাবে, এখান থেকে একটা বি কাটা যাবে। তার মানে বি বাই এ ইকুয়াল টু কত আসছে? হাফ আসছে। ইফ আই এম নট রং, বি বাই এ ইকুয়াল টু হাফ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন বলছে উপবৃত্তটা এত বিন্দু দিয়ে যায়, তাহলে উপবৃত্তের যেই সমীকরণ সেটা বের করো। আচ্ছা ভালো কথা, বুঝতে পারছি। এখন দেখেন বি বাই এ এর ভ্যালু জানেন না, বি বাই এ এর ভ্যালু জানা মানে আপনি ই এর ভ্যালু জানেন। ই স্কয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তার মানে বি বাই এ হোল স্কয়ার লিখতে পারি, তাই না? তাইলে এটা যদি আপনি জানেন, তার মানে 1 মাইনাস বি বাই এ হোল স্কয়ার মানে কি? বি বাই এ মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে হাফ হোল স্কয়ার।
তার মানে হচ্ছে 1-1/4, তার মানে এটা যদি 4 লসাগু নেন 4 - 1 কত 3, অতএব ই ইকুয়াল টু কত আসবে ভাইয়া √3/2। ই এর মানটা কত আসছে ভাইয়া √3/2, কেমন? ই এর মানটা কত আসছে √3/2। এখন আপনি যদি ই এর মানও জানেন, বি/এ এর মানও জানেন, ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা চিন্তা করেন, এখন কি এ আর বি এর ভ্যালুগুলো বের করে ফেলা সম্ভব না? ডেফিনেটলি কিন্তু সম্ভব, ঠিক আছে। কিভাবে সম্ভব আমি দেখাই। দেখেন, ই এর এখান থেকে আপনি কি জানেন? ই এর এখান থেকে অলরেডি আপনি একটা ফর্মুলা, ই এর মান তো জানছেন। ই এর মান যদি জানেন, এখন হচ্ছে আমরা এ আর বি এর একটা ফর্মুলা দ্বারা করা, এই যে দেখেন এখান থেকে আমরা এ আর বি এর একটা ফর্মুলা পাবো। এ আর বি এর ফর্মুলাটা কি পাচ্ছি? a - 2b = কত 0, এটা এখান থেকে আমরা পাচ্ছি, কেমন? আচ্ছা, তারপরে দিয়ে আমাকে যেহেতু বলছে, আমি যেহেতু জানি যে x² / a² + y² / b² = 1, এটা হচ্ছে আমার মূল যে সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা। তাহলে সেটা যদি জানি, এই সমীকরণটা বা এই উপবৃত্তটা হচ্ছে কত 0-1 বিন্দুগামী, এটাও আমরা জানি, তাই না? তো 0-1 বিন্দুগামী হলে এখান থেকে a² b² এর একটা ইকুয়েশন পাবেন না? ই এর মান জানেন, a - 2b একটা ইকুয়েশন জানেন, এখানে একটা ইকুয়েশন জানেন, এ আর বি এর ভ্যালু বের করতে পারবেন না? ওটা একটু বড় হবে, বাট স্টিল আপনারা কিন্তু পারা উচিত জিনিসটা, ঠিক আছে। ভাইকে একটু বলেন যে পারবো বা ভাইয়া পারবো না। ভাইয়া কিন্তু জাস্ট প্রশ্নগুলো বুঝাই দিচ্ছি, কিছু করতেছি না। আপনাদের থেকে একটু রায় নেই, হ্যাঁ, আপনাদের থেকে একটু রায় নিতে বসলাম। তো এখন আমাকে একটু সবাই রায় দেন যে ভাইয়া পারবো বা ভাইয়া পারবো না, বা ভাইয়া এই সমস্যা হবে ওই সমস্যা হবে, বলে ফেলেন, দেখি কে পারি কে পারি না, ঠিক আছে। মাত্র আমার মাথার মধ্যে আরেকটা বুদ্ধি আসছে, ঠিক আছে, মাত্র মাথার মধ্যে আরেকটা বুদ্ধি আসছে, সেটাও অ্যাপ্লাই করা যাইতেই পারে, ঠিক আছে। সেটাও অ্যাপ্লাই করলে আমার মনে হয় যে অঙ্কটা আর একটু হয়তো সহজ হবে। বাট যাই হোক, আপনাদের মাথায় কোনো বুদ্ধি আসছে কিনা? ভাইয়া পারবো, অ্যান্সার ডি। একজন বলছে অ্যান্সার ডি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ভাইয়া, আপনার এমসিকিউতে দেখি সব দেওয়াই থাকে, হ্যাঁ, কিন্তু পরীক্ষা এত পানি পানি ম্যাথ দেয় না, পরীক্ষা এর থেকেও পানি ম্যাথ দেয়, বিশ্বাস করেন, পরীক্ষা এর থেকেও পানি ম্যাথ দেয়, ঠিক আছে। আপনারা পরীক্ষার হলে গেলে ভয় পান, ঠিক আছে, আপনারা কি পরীক্ষার হলে গেলে ভয় পান। এটার উত্তর ডি কিনা আই এম নট শিওর, বাট ডি হইতে পারে, ঠিক আছে। এটাকে এখন মনে করেন যে ভাইয়া একভাবে চিন্তা করছে, আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন। একটা অঙ্ক করে 10টা সিস্টেম আছে, কোনো ম্যাটার না, ঠিক আছে। তা আপনি আপনার মতো চিন্তা করেন। এখন কি বলছে? একটা উপবৃত্তের শীর্ষদ্বয় এত এত দেওয়া আছে, দ্বিকাক্ষদ্বয় এত এত দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ কত। দুইটা জিনিস দেওয়া থাকা মানেই আমি জিনিসটা পারি, ঠিক আছে। উপবৃত্তের শীর্ষদ্বয় 0, +-5 দেওয়া আছে। শীর্ষদ্বয় যদি এরকমই হয়, আচ্ছা একটু সবাই আমাকে 1 মিনিট সময় দেন, এটা আপনারা করতে থাকেন। ভাইয়া ফ্যান নিয়ে আসি একটা, হ্যাঁ, কারণ ভয়ঙ্কর গরম, আমাদের একটা চার্জার ফ্যান আছে, সেটা নিয়ে আসি, আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। কারেন্ট নেই তো, এই একটু সমস্যা। বাতাস লাগতেছে এবার, ঠিক আছে। এতক্ষণে কিন্তু এটা করে ফেলার কথা আপনাদের, হ্যাঁ। চিত্রটা প্রেডিক্ট করতে পারছেন কিনা আমি খালি ওইটুকুই জানতে চাই, ঠিক আছে। চিত্র কিন্তু প্রেডিক্ট করতে পারতে হবে, কেমন? চিত্র প্রেডিক্ট করতে পারা মানে হচ্ছে কণিকের অঙ্ক অর্ধেকের শেষ, ঠিক আছে। তাহলে দেখ কি বলছে, উপবৃত্তের যে শীর্ষ একটা হচ্ছে 0,5 বিন্দুতে বা -5 বিন্দুতে,
তা শীর্ষ দুইটা যদি এরকম হয় তাহলে উপবৃত্ত তো ডেফিনেটলি এইরকম হবে, ঠিক আছে, মানে বরাবর ওর বৃহদাক্ষ হবে। আবার বলছে দ্বিকাক্ষদ্বয়, এই যে একটা দ্বিকাক্ষ, এই যে একটা দ্বিকাক্ষ, দ্বিকাক্ষদ্বয় কত, y ইকুয়াল টু 25/3, আবার y ইকুয়াল টু -25/3, এটা দেওয়া আছে। এখন দেখেন শীর্ষের স্থানাঙ্ক কি, এখান থেকে এই দূরত্বকে আমরা বি ধরি, এখান থেকে এই দূরত্বকে আমরা বি ধরি, 0, b আর 0, -b, ঠিক আছে। আবার দেখেন এই যে y ইকুয়াল টু 25/3, তার মানে এই পয়েন্টটা কত, এই পয়েন্ট হচ্ছে 0, -25/3, আবার এই পয়েন্টটাও কত, এই যে দেখেন y ইকুয়াল টু 25/3, তার মানে 0, 25/3 হচ্ছে এই পয়েন্টটা। তো খুব সিম্পল, হ্যাঁ। তো আমি চিত্র থেকে একটু দেখাই দিলাম কি কি দেওয়া আছে। তাহলে আমার উপবৃত্তের শীর্ষদ্বয় কি দেওয়া আছে, প্লাস মাইনাস a, আচ্ছা 0, 0, প্লাস মাইনাস b দেওয়া আছে আমাকে, তাই না। শীর্ষদ্বয় এটা কত, 0, +-5, দেখেন এখান থেকে b এর মান দেওয়াই আছে। তারপর দেখেন দ্বিকাক্ষদ্বয়ের স্থানাঙ্ক বলা আছে, দ্বিকাক্ষদ্বয়ের স্থানাঙ্ক কি হবে, 0, +-b/e, ঠিক আছে, 0, +- কত, b/e। তাইলে দেখেন এটা ইকুয়াল টু কত, 25/3 দেওয়া আছে। এখান থেকে আপনি চিন্তা করেন, এখান থেকে b এর মান জানেন, এখান থেকে কিন্তু e এর, তো b এর মান জানি, e এর মান জানি, আমরা অঙ্ক করতে পারবো না, ডেফিনেটলি পারা উচিত, কারণ e স্কয়ার ইকুয়াল টু 1 - a স্কয়ার বাই b স্কয়ার, যেহেতু এখানে b ইজ গ্রেটার দ্যান a, তাহলে আমি e এর মান জানি, তারপর b এর মান জানি, a এর মান কি সমীকরণ থেকে বের হবে না, ডেফিনেটলি হবে, ঠিক আছে। এটাও কিন্তু পারা উচিত আপনাদের, HW থাকবে এগুলা, কেমন, এগুলা কিন্তু HW থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন ভাইয়া এত বড় বড় অঙ্ক এগুলো কি এমসিকিউ আসবে, নরমালি এগুলো এমসিকিউ তে আসে না, এগুলো এমসিকিউ তে আসলে অপশন টেস্ট করবেন, যে কোনটার শীর্ষ মিলে গেল, কোনটা দ্বিকাক্ষদ্বয় মিলে গেল, এগুলো অপশন টেস্ট করে বের করে ফেলবেন, ঠিক আছে, অপশন টেস্ট করবেন, হ্যাঁ, মানে সমীকরণ ধরে ধরে অপশন টেস্ট করে ফেলবেন। আচ্ছা, আর হচ্ছে যে আপনার যদি এগুলো সিকিউ তে আসে, এই যে এইভাবে বড় পরিসরে সলভ করবেন, আচ্ছা আমি হচ্ছে সিকিউ তে বড় পরিসরে সলভ করব, ঠিক আছে। তো এখন আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় মোটামুটি শেষ করলাম, সবাই কি বুঝতে পেরেছি যে আমার সমীকরণগুলো কি রিলেটেড থাকে, উপবৃত্তের প্রশ্ন খুবই সহজ হয়, অধিবৃত্তের প্রশ্ন আরো সহজ হয়, দেখবেন আজকে, হ্যাঁ। তো এখন দেখেন আমরা উপবৃত্তের বিভিন্ন উপাদান নির্ণয় করব, তো টিল দেন সবাই কি ক্লিয়ার, সবার যদি ক্লিয়ার হয় ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন উপাদান নির্ণয়। উপাদান বলতে কি বোঝায়, বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, দুইটার মধ্যবর্তী দূরত্ব, ওই যে গতকালকে যত দেখেছি সব। তো এখন আমাকে প্রথমটা কি বলছে, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে। কি বলছে, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, ই এর মান জানতে চাইছে, ঠিক আছে। এখন বড় কথা দেখেন, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, আমি তো এখানে কোনো এ বড় না বি বড় দেওয়া নাই, তাহলে তারেক ভাইয়ের মন বড় লিখে ফেললাম, ঠিক আছে। তাইলে হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমার কত আসবে, 2b² / a। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি, বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, আমার বৃহদক্ষের দৈর্ঘ্যটা কত হবে, 2a, এটার অর্ধেক হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাইলে এখন খেয়াল করেন আপনার কি এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তারপরে এখানে একটা এ আছে, এখানে তাহলে এটা চলে আসবে, তার মানে b²/a² ইকুয়াল টু কত, হাফ। তাহলে আপনার উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু √1 - b²/a²। তো দেখেন b²/a² এর ভ্যালু আপনি জানেন, তার মানে 1 - ½ ইকুয়াল টু √½ ইকুয়াল টু 1/√2, আপনার উৎকেন্দ্রিকতা কত, 1/√2 আসছে, বুঝতে পারছেন, আই হোপ সবাই বুঝতে পারছেন। তারপরে এই সমীকরণে আপনারা কি বলছে, এই সমীকরণে বলছে উৎকেন্দ্রিকতা কোন, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা রিলেটেড প্রশ্ন ম্যাক্সিমাম সময় দিয়ে যায়, হ্যাঁ, এমসিকিউতে দেখবেন এই উৎকেন্দ্রিকতা ভরায় ফেলাইছি, হ্যাঁ। তাহলে এটার ক্ষেত্রে কি করবো, এরকম অঙ্ক যেহেতু দেওয়া আছে 25x² + 16y² ইকুয়াল টু কত, 400। তো আমরা এরকম যদি দেওয়া থাকে, আমরা জানি উপবৃত্তের সমীকরণ কি, x²/a², মানে a স্কয়ারটা নিচে থাকে, y²/b², b স্কয়ারটা নিচে থাকে, ইকুয়াল টু 1। তাহলে আমি 400 দিয়ে ভাগ করে দিব, 400 দিয়ে ভাগ করলে দেখবেন x²/16 + y² কত, 25 ইকুয়াল টু কত, 1, এরকম আসবে, কেমন। তো আমি ভুল টুল করে থাকতে বলবেন, বাট এরকম আসার কথা। তো এরকম যদি আপনি দেখেন a স্কয়ারের ভ্যালু কত, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 4, আর b স্কয়ারের ভ্যালু কত, 5, a স্কয়ারের ভ্যালু কত, 4, আর b স্কয়ারের ভ্যালু কত, 5। আরো মজার জিনিস দেখেন, b স্কয়ারের ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে, তার মানে b এর ভ্যালু হচ্ছে 5 আর a এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এখানে দেখেই বুঝতেছি b ইজ গ্রেটার দ্যান a। তাহলে আমাকে যদি বলে উৎকেন্দ্রিকতা কত, e ইকুয়াল টু 1 - a²/b² হবে, কারণ b এর মানটা বড়, ঠিক আছে। তার মানে a স্কয়ারের মান হচ্ছে 4 আর b স্কয়ারের মান হচ্ছে 25। তাহলে এখান থেকে কত পাচ্ছি ভাইয়া, 25 থেকে আপনার 4 গেলে কত থাকে, 21 থাকে, তাই না। 25 থেকে 4 গেলে কত থাকে, 21 থাকে। আচ্ছা ভাই একটু ভুল লিখছি, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 60, ঠিক আছে। বুঝলাম না কি হলো আমার,
ঠিক আছে, তাহলে উপরে আসবে 25 মাইনাস 16 মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 25, তার মানে এটা আসবে 3/5। কেমন? এটার উত্তর কত? 3/5। আই হোপ সবাই এগুলো ক্লিয়ার, পারবেন? সি নম্বরটা উত্তর, রাইট। কে উত্তর দিয়েছে? হাবিব আলম সামি, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, এখন দেখেন বিভিন্ন প্রশ্ন আসে। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যে 2/3 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? মাত্র শিখাইলাম না, উপকেন্দ্রিক লম্ব অমুকের দৈর্ঘ্যের অর্ধেক, এখানে কইছে 2/3 একই অঙ্ক। এগুলো কিন্তু আপনার বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। তারপর একটি উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উহার ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্বের সমান, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ডি, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এগুলো পারবেন না ইনশাল্লাহ? পারবেন কিনা আমাকে একটু জানান তো। ঠিক আছে, এই দুইটা পারবো কিনা আমাকে একটু জানাই। পারলে এইচডব্লিউ দিয়ে দিব, আর এগুলো নিয়ে কথা বলবো না। বাট আপনার পরীক্ষার মধ্যে উৎকেন্দ্রিকতা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে দেওয়ার সম্ভাবনা মনে করেন যে 90%। ঠিক আছে, মানে উৎকেন্দ্রিকতা দেয়ই ওরা, এত বেশি উৎকেন্দ্রিকতার প্রশ্ন করে আমি মানে জাস্ট দেখে অবাক হয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। আশা করি বুঝতে পারছেন। কারো যদি সমস্যা থাকে বলেন, তাইলে ভাইয়া কিন্তু এইটা স্কিপ করে চলে যাব। ঠিক আছে, এটা কিন্তু স্কিপ করে চলে যাব, অন্য জিনিস আমরা এখন দেখা শুরু করব। কেমন? জি ভাইয়া পারবো ইনশাল্লাহ, আসানুল্লাহ বলছে। আচ্ছা ঠিক আছে, বাকিদের তো কোনো রেসপন্স নাই। তো এখন দেখি x²/12, এটা x³ লেখছে ভুলে, x²/12 প্লাস y²/16 প্লাস 1 উপবৃত্তটির উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক কত? এই যে একটু নতুনত্ব আসছে, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত। তো খেয়াল করেন আপনার সমীকরণটা হবে এরকম, x²/12 প্লাস হচ্ছে y²/16 ইকুয়াল টু কত? 1। এই সমীকরণে বা এই উপবৃত্তটির উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত? এখন একটা জিনিস খেয়াল করেন, এই স্কয়ারের ভ্যালু আছে 12, বি স্কয়ারের ভ্যালু আছে 16, স্কয়ার করলে তো ভ্যালু আসবেই। এখন কাহিনী হচ্ছে এখান থেকে দেখেই কিন্তু বোঝা যায় যে বি এর ভ্যালুটা কিন্তু এর থেকে বড়, কারণ বি স্কয়ারের ভ্যালু যদি এ স্কয়ার থেকে বড় হয় তার মানে বি এর ভ্যালু ডেফিনেটলি এর থেকে বড় হবে, তাই না? আচ্ছা, তো এইটা যদি হয়, বি এর ভ্যালু যদি এর থেকে বড় হয়, আমার চিত্র হয় কিন্তু এইরকম। চিত্র যদি এইরকম হয় ভাইয়া, তাহলে উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কি হয়? একটা উপকেন্দ্র একটা উপকেন্দ্র, এটা হবে 0, বি আর এটা হবে 0, -বি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অলরেডি বুঝে গেছি এই যে প্রথম দুইটা আমার উত্তর হবে না, এটা আমরা অলরেডি বুঝে গেছি। এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। এখন বি এর ভ্যালু কত সেটা জানবো। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 4। এই যে এখান থেকে দেখেন a স্কয়ারের ভ্যালু 12, বি স্কয়ারের ভ্যালু কত? বি স্কয়ারের ভ্যালু 4। কেমন? আচ্ছা, ই এর ভ্যালু লাগবে আপনার, তাই না? বি এর ভ্যালু 4, এটা আমরা বুঝে গেছি, বি এর ভ্যালু হচ্ছে 4। ই এর ভ্যালু লাগবে, ই ইকুয়াল টু কত? আমরা কি জানি, এখানে বি এর ভ্যালুটা বড়, তার মানে √1 মাইনাস a স্কয়ার বাই বি স্কয়ার হচ্ছে আপনার এই ভ্যালুটা। ঠিক আছে, তার মানে 1 মাইনাস a স্কয়ারের ভ্যালুটা কই? a স্কয়ারের ভ্যালু হচ্ছে 12 আর বি স্কয়ারের ভ্যালুটা কত? 16। কেমন? তাহলে 16 কে যদি লসাগু নেন, 16 থেকে 12 গেলে কত থাকে? 4। তার মানে হচ্ছে আপনার 4 4 16, আপনার উত্তর আসবে হাফ। তার মানে ই এর ভ্যালুটা কত আসতেছে ভাইয়া? হাফ। ই এর ভ্যালুটা কত আসতেছে ভাইয়া? হাফ। তাহলে এখন দেখেন, আপনার তো দরকার হচ্ছে 0, প্লাস মাইনাস বি দরকার, তাই না? আপনার হচ্ছে এই যে কি দরকার? উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দরকার। উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু এইটা, এই অঙ্কের ক্ষেত্রে। তার মানে 0, প্লাস মাইনাস বি এর ভ্যালুটা কত শিখছিলাম? বি এর ভ্যালুটা ছিল 4 ইন্টু ই এর ভ্যালুটা কত? হাফ। তার মানে 0, প্লাস মাইনাস 2 হবে আপনার উত্তর। এই বি নম্বরটা হচ্ছে উত্তর। দেখি কেউ কি মিলাইতে পারছে কিনা আমার আগে। কেউ জানায় নাই যে মিলাইতে পারছে কি পারে নাই। ঠিক আছে, খুবই দুঃখের বিষয়। তো এই অঙ্কগুলো দেখেন ভাইয়া, খুবই সহজ। যদি ওই যে গতকালকে ক্লাসে আমি যে উপবৃত্তের যেই আপনাকে সলিড বা বেসিকটা দেখাইছি, ওইটুকু যদি বুঝেন, সব অঙ্ক কিন্তু এইভাবে চিন্তা করে, চিত্রটা কেমন, তারপরে সূত্রটা কি, তারপর সুন্দর করে একটা একটা করে ডেটা বসাইলে দেখবেন অঙ্কগুলো হয়ে গেছে। তারপরে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে গেলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক মাত্র নির্ণয় করতে শিখাইলাম। ঠিক আছে, এখন দেখেন আপনাকে এখানে 4x² প্লাস py² ইকুয়াল টু 80 দেওয়া আছে, তাই না? এবং বলছে উপবৃত্তটি 0, প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যায়। এই যে এই বিন্দুটা দিছে, এই বিন্দুটা যখনই বসাবেন পি এর মান চলে আসবে। পি এর মান চলে আসা মানে কি? আপনার পূর্ণাঙ্গ সমীকরণ পাওয়া। পূর্ণাঙ্গ সমীকরণ পাইলে আপনি এ আর বি এর ভ্যালু জানেন, এ আর বি এর ভ্যালু জানলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা মাত্র বের করতে শিখাইলাম। মানে অঙ্ক সেম, অঙ্ক একটু ঘুরাই দিচ্ছে। ঠিক আছে, তারপর দেখেন এত এবং এত বিন্দুগামী একটা উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের বরাবর হলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? প্রথম কথা যেটা বলে দিচ্ছে যে একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের বরাবর হলে, মানে কি? মানে হচ্ছে উপবৃত্তের অক্ষদ্বয় x অক্ষ আর y অক্ষ বরাবর, মূল বিন্দুতে হচ্ছে কি ওর কেন্দ্র আছে, এইটা বলে দিচ্ছে। এখন কইছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। এখন খেয়াল করেন, একটা উপবৃত্তের সমীকরণ কি? x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু কত? 1, তাই না?
এখন উপবৃত্তটা প্রথমে 4,3/2 বিন্দুগামী হয়েছে, তাহলে 4,3/2 বসাইলে এই যে a স্কয়ার b স্কয়ারের একটা সমীকরণ পাবেন। আবার 3,2 বিন্দুগামী হয়েছে, তাহলে এটা যদি বসান 3,2 বিন্দুগামী হয়, সেটাও যদি বসায় এটাকে সিদ্ধ করেন, তাহলে a স্কয়ার b স্কয়ারের আরেকটা ইকুয়েশন পাবেন। এই দুইটা ইকুয়েশন থেকে a স্কয়ার b স্কয়ারের মান পেয়ে যাবেন। তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করলে দুটো আননোনের মান পাওয়া যায় না, তাহলে a স্কয়ার আর b স্কয়ারের মান পেয়ে যাবেন। তো মান যদি পেয়ে যান, তাহলে তো আপনার সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সমীকরণ যদি জানেন, উৎকেন্দ্রিকতা বের করা এরকম আর কি। ঠিক আছে, আই হোপ সবাই এগুলা পারবেন। এগুলা সবই কি HW। ও আচ্ছা, আমি কলম ছাড়াই লিখতেছি, সরি। ঠিক আছে, আমি আশা করবো আপনারা সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখেন, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক হইলে উৎকেন্দ্রিকতা কত। আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অমুকের দৈর্ঘ্যের দ্বিগুণ, অমুকের দৈর্ঘ্যের 4 গুণ, অমুকের দৈর্ঘ্যের 50 গুণ, এরকম হলে উৎকেন্দ্রিকতা কত, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের করানো হয়ে গেছে। খেয়াল করছেন? আর এইসব প্রশ্ন কোথা থেকে আনছেন ভাইয়া? এইসব প্রশ্ন আপনাদের সব কি বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে নিয়ে আসছি। ঠিক আছে, সো কেউ প্যারা নিয়েন না। আর আপনাদেরকে আমি কণিকের ক্লাস শেষ হইলে প্রায় 62-63 পেজের একটা এমসিকিউ স্লাইড দিব, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। হ্যাঁ, আর যাদের কাছে পূর্ণতা বই আছে, মানে পূর্ণতা বইয়ের ওইটাই দিব, তো যাদের কাছে পূর্ণতা বই আছে তারা ওই পূর্ণতা বই থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। ঠিক আছে, মানে হচ্ছে যা শিখাচ্ছি শিখাই ফেলতেছি, তা আপনি যদি ওখান থেকে পরে প্র্যাকটিস করে ফেলেন, দেখবেন যে আপনি মোটামুটি ইনশাল্লাহ সবই পারার কথা। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে আরেকবার ভাইয়া যা পড়াইছি রিভিশন দিবেন, দেখবেন তাইলেই পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাই এত বিন্দুটাকে এত সমীকরণে যদি বসায় দিই, তাহলে তো সিদ্ধ হবে, সিদ্ধ হইলেই তো পি এর মান চলে আসবে, তাই না? মাত্র না এই টাইপের একটা অঙ্কের কথা বললাম ভাইয়া, কিন্তু এখন HW দেওয়া শুরু করছি, খেয়াল করছেন? তারপরে কি বলছে, এটা কিন্তু শেষ, এটা কিন্তু শেষ। তারপরে 4 একক বৃহদক্ষ বিশিষ্ট উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় এত এত, যা এত বিন্দু দিয়ে যায়, সি এর মান কত। এখন খেয়াল করেন, এই অঙ্কটা করি নাইলে। হ্যাঁ, 4 একক বৃহদক্ষ বিশিষ্ট উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় এত এত। ঠিক আছে, একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে। উপবৃত্তের উপকেন্দ্র দুইটা কত দেওয়া আছে? একটা দেওয়া আছে 1,0 আর একটা দেওয়া আছে -1,0। এটা দ্বারাই আমি কিন্তু বুঝে গেছি, চিত্র যখন এরকম শুয়ে থাকে তখন কিন্তু আমরা বুঝে যাই যে A ইজ গ্রেটার দেন B, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে এবং বলছে উপকেন্দ্রটা হচ্ছে 1,C বিন্দু দিয়ে যায়, মানে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরলাম 1,C। বলছে সি এর মানটা কত। আচ্ছা, ভেরি গুড, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখেন আরেকটা কথা বলছে আপনাকে, বৃহদক্ষর দৈর্ঘ্য হচ্ছে 4। ঠিক আছে, তার মানে 2a = 4। বৃহদক্ষর দৈর্ঘ্য কত? 2a = কত? 4। তার মানে a = কত? a = হচ্ছে 2। তাহলে a এর মান 2 জানি, এখন b এর মান লাগবে আমার, তাই না? b এর মান লাগবে। ঠিক আছে, এবার b এর মানটা খুঁজি আমরা, চলেন। তো b এর মানের জন্য আমাকে কি হিন্ট দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে। তা উপকেন্দ্র দেওয়ার সূত্র কি? +-a,0। এটা হচ্ছে উপকেন্দ্রের সূত্র, তাই না? আচ্ছা, যে এখানে আবার আমি 2 এর মান জানি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, উপকেন্দ্রের মান কত দেওয়া আছে? +-1,0। তার মানে a × e = কত? 1। আচ্ছা, এখান থেকে আমি e এর মান পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তাহলে a এর মানটা যদি 2 বসাই, a এর মানটা 2 বসাইলাম, আর ইনটু হচ্ছে e = 1। তার মানে e = কত এসে পড়ছে ভাইয়া? হাফ। e এর মানটা কত আসছে? হাফ। এবার তাহলে আমরা একটা কাজ করি, চলেন। a যেহেতু b এর থেকে বড়, তার মানে e² = 1 - b²/a²। কেমন? তাহলে e² মানে কত? e² মানে হাফ, 1/4। তারপর হচ্ছে 1 - b²/a² এর মান কত? a এর মান ছিল 2, a² এর মান হচ্ছে 4। এই দেখেন অঙ্ক শেষ। 4 দিয়ে গুণ করে দেন দুই পাশে, 1 = 4 - b²। ঠিক আছে, তাহলে b² = কত আসবে? 3 আসবে। আই হোপ সবাই আমার সাথে একমত যে b² যে 3 আসবে, এটা আশা করি সবাই আমার সাথে একমত। তাহলে দেখেন আপনার সমীকরণ কি আসবে? x² মানে হচ্ছে 4, আর হচ্ছে y² মানে হচ্ছে 3 = 1। আপনার যে উপবৃত্তের সমীকরণ আসবে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আপনার সাথে মশকরা করতে চাই। ঠিক আছে, মশকরা কি বলছে? এটা যদি 1C বিন্দু দিয়ে যায়, তাহলে c এর মান কত? এখন দেখেন, এই উপবৃত্তটা যদি 1C বিন্দু দিয়ে যায়, তাহলে কি এই সমীকরণটা কি 1C দ্বারা সিদ্ধ হবে? তাহলে 1C-টাকে এই সমীকরণে বসায় দেন 1/4, আর হচ্ছে আপনার c কি y² মানে c² = 3 = 1। তাহলে এখন একটা কাজ করি, দুই পাশে 12 দিয়ে গুণ করি। 12 দিয়ে যদি গুণ করি, এটা হবে 3, এটা হবে 4, 4c², আর এটা হবে 12। তাহলে কত আসতেছে? 4c² = আপনার 12 থেকে 3 গেলে, হাই কি লিখলাম এটা, 12 থেকে 3 গেলে থাকে 9। ঠিক আছে, তারপর আপনার c এর ভ্যালুটা কত আসবে ভাইয়া? c এর ভ্যালুটা আসবে 9/4। তো তার মানে c এর ভ্যালু +-3/2।
ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি অঙ্কটা কি করছি। ফার্স্টে হচ্ছে আমাকে যেই হিন্ট দেওয়া আছে সেই হিন্ট থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করছি, উপবৃত্তের সমীকরণ থেকে এই যে সি এর মানটা পেয়ে গেছি। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা এটা কত, উত্তর হচ্ছে +-3/2। এই যে বি নম্বরটা হচ্ছে উত্তর। সবার কি মিলছে দেখি তো, কে কি বলে, এ ভারী না বি ভারী, তার একবার বেটক ধুত বেটা। এই লাস্ট মোমেন্টে আচ্ছা, সানজিদা আফরিন যে কথা বলছেন, আমি কেমন ছিলাম জানেন? আমি হচ্ছে নটরডেমে তো পড়ছি। আমি নটরডেমের ক্লাসের মধ্যে এমনি হা করে তাকায় থাকতাম, যেই স্যারের ক্লাস ভালো লাগতো তার দিকে হা করে তাকায় থাকতাম, সে কি পড়াইতো খালি দেখতাম। ঠিক আছে, বাসায় এসে জিরো প্র্যাকটিস। আমি ছিলাম হচ্ছে ফাঁকিবাজি চূড়ান্ত। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যে আমি যাতে এইচএসসি তে ম্যাথ কম করা লাগে এই জন্য এসিও আহমেদের বই কিনছিলাম। ঠিক আছে, এসিও আহমেদের বইতে ম্যাথ নাই বললেই চলে, মানে অনেক কম, নাই বললেই চলে না, অনেক কম ছিল আমাদের সময়। এইটুকু একটা বই ছিল আমার। ঠিক আছে, ধুর এই বই। তো হচ্ছে যে কলেজে যা পড়াইতো এমনি হা করে দেখতাম স্যাররা কি পড়ায়। তারপরে দিয়ে হচ্ছে খুব মানে ফুটবল ভালো খেলতাম বলবো না, বাট ফুটবল খেলতাম, প্রচুর খেলতাম। ফুটবল খেলতে গিয়ে এমনও হয়েছে, এক মারমা বন্ধু ছিল আমার, বাবু মারমা নাম, ভালো জায়গায় আছে মাশাল্লাহ। তো হচ্ছে ও হচ্ছে যে একদিন একটা কিক করছে, ওর কিকের ঠেলায় আমার হচ্ছে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির পাশে যে দুইটা আঙ্গুল আছে না, এই দুইটা আঙ্গুল এমন হয়ে গেছে ডিরেক্ট, মানে লাথি গায়ে আঙ্গুল এমনি ডিসপ্লেসমেন্ট হয়ে এরকম সোজা হয়ে গেছে। ঠিক আছে, মানে আঙ্গুল তো এমনি থাকে, এরকম হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। ঠিক আছে, ভেঙে গেছে আর কি, ভাঙে নেই, ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো যাই হোক, তো মনে করেন খেলাধুলা করতাম প্রচন্ড, বন্ধুর গাড়ি ছিল, গাড়ি নিয়ে ঘোরাফেরা করতাম, এদিক যেতাম সেদিক যেতাম, কলেজ লাইফ অনেক দুষ্টামি করছি। তারপর একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে, মানে ফার্স্ট টার্মে যখন রেজাল্ট দিচ্ছে, আমাদের সময় স্টুডেন্ট ছিল 1305 জন। ঠিক আছে, মানে সায়েন্সে। তো যখন আমার ফার্স্ট টার্মে রেজাল্ট দিল সেন্টাপ ওয়ানের, ভয়াবহ বাজে রেজাল্ট করছি আর কি। আমি আর আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড মেহেদি, আমরা দুজন ভয়াবহ বাজে ক্লাস মানে রেজাল্ট করছি। তো হচ্ছে যারা হাজারের বাইরে থাকতো তাদেরকে বলা হয়তো হাজারি ক্লাব। ঠিক আছে, তো হচ্ছে যে আমাদেরকে এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমাদের জওহরলাল স্যার এসে বলছেন, এই হাজারি ক্লাবে আসিস কারা? তো আমি আর আমার বন্ধু পাশাপাশি আমরা দুজন উঠে দাঁড়িয়েছি। ঠিক আছে, তো যাই হোক, তো পরবর্তীতে যেটা হয়েছে যে সেন্টাপ 2 পরীক্ষা যখন দেই, তার আগে নিজের মধ্যে একটা জিনিস হয়েছে, এমনি করলে তো হবে না। তো ওইটা হালকা পাতলা পড়াশোনা করছি, ওখানে রেজাল্ট বেশ ভালোই আসছে। বাট এইচএসসির আগে এমন একটা পড়া দিছি, বিশ্বাস করবেন না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে শেষ সময়ে এসে ভাইয়ারা সময় দিচ্ছে এরকম কিছু না, যখনই হোক আপনি যে এটা যে রিয়েলাইজ করছেন যে আমার ঘাটতি আছে, এই ঘাটতিটা আপনি পূরণ করতে পারবেন যদি আপনার এখনো অদম্য ইচ্ছা থাকে। যেমন ধরেন কালকে রাত্রে আমি ঘুমাইছি 1:30 বাজে, আমি কিন্তু ওষুধ যেটা খাই, ওষুধ আমার হচ্ছে ঘুমের ওষুধ। আজকে সকালে আমি চোখ মেলতে পারতেছি না, স্টিল আমি এখানে। আজকে সকালে ঝড় বন্যা, মানে ঝড় হয়েছে বাহিরে, স্টিল আমি এখানে ঝড়ে ভিজে ভিজে আসছি। ঠিক আছে, বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। তো এটা হচ্ছে অদম্য ইচ্ছা বলে এটারে। আর আমার মধ্যে একটা জিনিস আছে, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমি যদি কোনো জিনিস চেষ্টা করি, ওই জিনিস আমি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ওই জিনিস আমি চেষ্টা করলে আমি যে কোনো জিনিস পাই, আল্লাহ আমাকে দেয় এই জিনিসটা। হ্যাঁ, আমি দেখছি এটা। তো এইটুকু আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখেন যে ভাইয়া এখনো সময় আছে, অনেক সময় আছে, তো চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন, ডেফিনেটলি পারবেন। হ্যাঁ, তো আপনাকে জাস্ট এটা বললাম কেন, আমিও আপনাদের একজন, আমিও দুষ্টামি করছি একটা সময়। ঠিক আছে, ইউনিভার্সিটি লাইফ আমি দাপায় বেড়াইছি অনেক জায়গায়। ঠিক আছে, আমি কলেজ লাইফে ঘুরে বেড়াইছি। ঠিক আছে, আমি সব থেকে ভালো পড়াশোনা করছিলাম ক্লাস 8-এ থাকতে। ক্লাস 8-এ থাকতে এমন পড়াশোনা করছি যে আমার এখনো মনে আছে যে ইংরেজি বইয়ের প্রত্যেকটা লাইন আমার ক্লাস 8-এ মুখস্থ ছিল। কেন ছিল মুখস্থ? কারণ হচ্ছে ওই সময় আমি ফিল করতাম বা আমরা ভাবতাম যে রিঅ্যারেঞ্জ আসবে, টেবিল আসবে, এগুলো তো বই থেকেই আসবে। তো বইয়ের যেই ইয়াগুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, সব মুখস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলছি। ঠিক আছে, মানে ওই সময় টেন্ডেন্সি ছিল এরকম। তো মনে করেন শুধু আমি না, আপনার সাদাব ভাই বলেন, আপনার শামীম ভাই বলেন, বা আমাদের অন্যান্য যারা আছে সবারই মোটামুটি এরকমই ছিল। ঠিক আছে, ক্লাস 8 পর্যন্ত মনে করেন তুঙ্গে ছিলাম, একসাথে পড়ছি। তো তো তারপর আমি যখন অন্য কলেজে গেছি বা অন্য স্কুলে গেছি, তখন দেখা গেছে আলটিমেটলি আমার মধ্যে একটা চেঞ্জ আসছে। বাট স্টিল বিষয়টা হচ্ছে এটা, আপনি চেষ্টা করলে পারবেন। যেহেতু আমি চেষ্টা করলেই পারি, আপনিও চেষ্টা করলে পারবেন। আপনার উপর আমার অনেক ভরসা আছে। হ্যাঁ, আচ্ছা যাক, অনেক আঁকিবুকি কথা বলে ফেলাইছি। ভাইয়া কোনিক্স এর ম্যাথ গুলা কি সব ফুল কোশ্চেন ওর মতো করে বের করব, শর্টকাট তেমন নেই? না ভাইয়া। এ হাবিব আলম স্বামী, আপনি কি বলছেন আমি না কিছু বুঝিনি। ঠিক আছে ভাইয়া, কোনিক্স এর ম্যাথ গুলা কি সব ফুল কিউ, আচ্ছা কোশ্চেন উই মতো মতো করে বের করব, শর্টকাট তেমন নেই? না ভাই, আমি বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা মানে ফুল সিকিউর মতো করে করবেন কিনা, শর্টকাট কি নাই এটাই প্রশ্ন করছেন। হ্যাঁ, আমি বলি কনিকের কিন্তু বেশ কিছু শর্টকাটস আছে। ঠিক আছে, বাট এই অঙ্কগুলা নাই। শর্টকাটস কিসের আছে?
ওই যে যেমন ধরেন ভাইয়া পরাবৃত্তের বেলায় দেখাইছি শীর্ষবিন্দু, তারপরে এ এর মান নির্ণয়, নিয়ামক রেখা, বিভিন্ন জিনিস কিন্তু ওখানে আমি শর্টকাটের মাধ্যমে করাইছি। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, মানে আমি শর্টকাট সিকিউ মিলাই করাই, তো দেখা যায় যে আপনারা ধরতে পারেন না কোনটা শর্টকাট কোনটা সিকিউ, ঠিক আছে। তো শর্টকাট গুলো করাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করবেন। ওই যে আপনার ডাবল ডিফারেন্সিয়েশন করেছি, ওইটার ফলে কি বের হয়েছে, ওইটার ফলে শীর্ষবিন্দুগুলো বের হয়েছে। তো এটার মধ্যে দেখাবো একটু পরে। এটার মধ্যে শুরুতে মানে আমি একটা সিকুয়েন্সিয়ালে আনি, যেমন ধরেন শুরুতে আপনাকে আমি সমীকরণ শিখাইছি কেন, কারণ এই অঙ্কগুলো আপনি যদি সমীকরণ না পারতেন এই অঙ্কগুলো কিন্তু পারতেন না, এই জন্য শুরুতে সমীকরণ থেকে শুরু করছি। নর্মালি শেষ হয় সমীকরণ দিয়ে, ঠিক আছে, আমি শুরু করছি সমীকরণ দিয়ে, এই জন্য বড় ম্যাথ গুলো আগে আসতেছে, একটু পরে ছোট ম্যাথ আসা শুরু করবে। তো টেনশন নিয়ে না, আছে শর্টকাটস আছে, ঠিক আছে। এই যে যেমন ধরেন এই সমীকরণটি একটি উপবৃত্ত হলে কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো ভাইয়া ওর কেন্দ্রের স্থানাঙ্ক কেমনে বের করবো? ওর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার দুইটা সিস্টেম আছে। ফার্স্ট আপনার আমি কি শিখাবো, শর্টকাট শিখাবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি কি করবো, ওর কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো। দেখেন তো ওর মধ্যে এক্স স্কোয়ার রাশি আছে না, মানে একটা দ্বিঘাত রাশি আছে। তো এক্স এর সাপেক্ষে ফার্স্ট আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করে দিব। তো এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো, বাকি সবার কি ধরবো, বাকি সবাইকে মানে এক্স বাদে বাকি যারা আছে সবাইকে ধ্রুবক ধরে নেবো। তাইলে হচ্ছে ওরা যদি ডিফারেন্সিয়েশন করেন, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, 4x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4, তো বাকি সবার মধ্যে কি আছে, y আছে আর 1 আছে, তার মানে বাকি সবাই শূন্য, ঠিক আছে। কারণ কি, বাকি সবাইকে ধ্রুবক ধরছি, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, তার মানে x ইকুয়াল টু কত হবে, -2 হবে। কেমন, আই হোপ ক্লিয়ার। আচ্ছা ভাইয়া x এর ভ্যালু তো -2 পাইলেন, তাইলে কেন্দ্রের y এর মানটা কত? কেন্দ্রের y এর মানটা আসেন এই যে y স্কয়ারের সাপেক্ষে এবার আবার ডিফারেন্সিয়েশন করেন। তাহলে y স্কয়ারের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2y, ঠিক আছে, 2y তারপর হচ্ছে +6 ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তার মানে y ইকুয়াল টু কত আসবে, -3। এই যে দেখেন -2, -3 হচ্ছে আপনার উত্তর, কেন্দ্রের স্থানাঙ্ক এটা। এই যে শর্টকাট, আপনি বলার সাথে সাথে শর্টকাট চলে আসছে, ঠিক আছে, আস্তে আস্তে আসতেছি, হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু জিনিস মনে করাই, আমাদের পরাবৃত্তের মধ্যে শীর্ষবিন্দু কত ছিল, 0 0। তো তখন যখন শীর্ষবিন্দু বের করতে যাইতাম তখনকার শর্টকাটটা কি ছিল, এই 0 0 শীর্ষবিন্দুর জন্য তখন আমরা যেটা দ্বিঘাত ছিল সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, যেটা একঘাত সেটা বাদ হয়ে যেত, তাই না। আচ্ছা যেটা দ্বিঘাত ছিল সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তার ফলে আমার শীর্ষবিন্দু ভ্যালু চলে আসতো, তাই না। এখন এটার মধ্যে খেয়াল করেন, এই সমীকরণটা আপনাকে কি বলছে, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। দুইটার মধ্যে মিলটা কি দেখেন, দুইটার মধ্যে মিল হচ্ছে উপবৃত্তের কেন্দ্র ওইটা ছিল শীর্ষবিন্দু, বাট এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত, 0 0 বিন্দু। তার মানে আমি যখনই 0 0 বিন্দুর জন্য ফাইট করতেছি, এটা শুধু উপবৃত্তের ক্ষেত্রে না, এটা অধিবৃত্তের ক্ষেত্র, যখনই আপনি 0 0 বিন্দুর সাপেক্ষে বা হচ্ছে এইখানে 0 0 বিন্দুটা ছিল শীর্ষবিন্দু, এখানে 0 0 বিন্দুটা হচ্ছে কেন্দ্র, মানে 0 0 বিন্দু আছে এমন কিছু স্থানাঙ্ক আপনি যখনই নির্ণয় করতে যাচ্ছেন তখনই আপনি দ্বিঘাত সমীকরণটা কি করে দিচ্ছেন, দ্বিঘাত সমীকরণটা ডিফারেন্সিয়েশন করতেছেন। তাহলে এক্স স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম একবার, তারপরে দেখেন এখানে দ্বিঘাত সমীকরণ আছে দুইটা, ওখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ ছিল একটা প্যারাবোলার ক্ষেত্রে, তো এখানে যেহেতু দুইটা আছে তার মানে এক্স স্কয়ারের সাপেক্ষে একবার করলাম, ওয়াই স্কয়ারের সাপেক্ষে একটা করলাম, এক্স স্কয়ারের সাপেক্ষে এইটা আসলো, ওয়াই স্কয়ারের সাপেক্ষে এটা আসলো। তো এই হচ্ছে আপনার এটা শর্টকাট, কেমন, আপনি বলতে বলতেই শর্টকাট আসলো। তো এরকম কিছু কিছু জিনিসের শর্টকাট আছে, ওগুলো আমি বলবো। এখন দেখেন এই অঙ্কটা যদি বড় পরিসরে আসে কেমনে করবো সেটা শিখাই। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, এই হচ্ছে আপনার অঙ্ক। এটাকে যদি সিকিউতে দিত কেমনে করতাম ভাইয়া, ওই আগের মতোই ইকুয়েশনে বানান, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, এই যে দেখেন 4x মিলে গেছে, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই যে +4টা আনলাম, কোত্থেকে আনলাম, আকাশ থেকে আনছি, মানে এটা সূত্র মিলানোর জন্য আনছি, -4 দিয়ে দেন তাইলে, ঠিক আছে। প্লাস হচ্ছে কি, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 প্লাস হচ্ছে 3 স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার মানে কত, 9। এখন দেখেন ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণা 6 প্লাস 9 আনলাম কেন, সূত্র মেলানোর জন্য। তাহলে আমার কি করতে হবে, -9 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 4 আনছিলাম, -4 করে দিচ্ছি, +9 আনছি, -9 করে দিচ্ছি, আর একটা 1 আছে, দ্যাটস ইট, ইকুয়াল টু কত, 0। তার মানে এখান থেকে আপনার সমীকরণ কি আসবে, x প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে y প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। বাকিটা কি থাকতেছে, বাকি থাকতেছে -9 4 13, 13 আর 1 কত, 12 হয়, তাই না। তার মানে ওই পাশে গেলে জিনিসটা কত আসতেছে, 12, কেমন। তাইলে আপনার সমীকরণটা যদি খেয়াল করেন, সমীকরণটা কি আসতেছে, x প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু কত, 1। তাহলে যদি ভালো করে খেয়াল করেন এখানে a এর মানটা কত, a এর মানটা হচ্ছে √12, b এর মানটা কত, b এর মানটাও হবে √12, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে নিচে, তাই না। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে x প্লাস 2 হোল স্কয়ার না, এই যে x প্লাস 2 হোল স্কয়ার,
এই যে আপনি যদি বলে যে এটা কেন্দ্র কত, এটা কেন্দ্র হচ্ছে এই যে দেখেন কেন্দ্রটা নরমালি থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে হচ্ছে এক্স এর সাথে একটা শূন্য থাকে। তো ওই শূন্যটা আমরা দেখি না, আমাদের নরমালি কি শূন্য শূন্য যখন কেন্দ্র হয় তখন কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তাই না? আসলে তখন এখানে এক্স প্লাস 0 থাকে, ওয়াই প্লাস 0 থাকে। এখন এখানে আছে কি এক্স প্লাস 2 ওয়াই প্লাস 3। তাহলে আপনাকে কি বলছি, কেন্দ্র তো হয় 0 0, কিন্তু এখানে কেন্দ্রের তার মানে কেন্দ্রের এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো কত কত 0 0, কিন্তু এখানে কি আসলে এক্স আছে না, এখানে আছে এক্স প্লাস 2, তার মানে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু -2। তারপরে ওয়াই কেন্দ্রের ওয়াই এর মানটা 0 হয়, কিন্তু এখানে কি আসলে ওয়াই আছে না, এখানে আছে ওয়াই প্লাস 3, তার মানে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু -3, দ্যাটস ইট। তো এইভাবে করে আমরা হচ্ছে যে আমাদের সিকিউতে আসলে উত্তর করব, আর হচ্ছে এমসিকিউতে আসলে ওইভাবে শর্টকাট মারবো, ঠিক আছে? আই হোপ সবাই ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে ভাইয়াকে এক্ষুনি বলতে হবে, এখনই বললে এখনই ক্লিয়ার করে দিব। দেখি কে কি বলে। ভাইয়া কোন কোন ম্যাথে ডিডিএক্স করব, কোন কোন ম্যাথে ডিডিএক্স করবেন? দেখেন আপনাদেরকে আমি শিখাইছি হচ্ছে একটা ম্যাথে ডিডিএক্স করতে, ওই যে যেখানে শীর্ষবিন্দু 0 0 বিন্দু, শীর্ষবিন্দু পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তারপরে হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে আপনার কেন্দ্র হচ্ছে 0 0, তারপরে অধিবৃত্তের ক্ষেত্রে আপনার হচ্ছে কেন্দ্র হচ্ছে কত 0 0, ঠিক আছে? এই তিনটা ক্ষেত্রে আপনি কি ডিডিএক্স করবেন, কেমন, বা ডিফারেন্সিয়েশন করবেন, এটা কিন্তু একদম কমন সেন্স। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কোথায় করছিলাম, আর হচ্ছে পরাবৃত্তের মধ্যে আপনার যখন অক্ষরেখা নির্ণয় করছিলাম তখন ডিডিএক্স করে যেই ভ্যালুটা পাইছি ওইটাই হচ্ছে আমার অক্ষরেখা সমীকরণ ছিল। এই ছাড়া আর কোথাও আমার মনে পড়ে না এই মুহূর্তে যে আমরা হচ্ছে ডিডিএক্স করছিলাম, কেমন? এই হচ্ছে ঘটনা। আর ডিডিএক্স যাই করবেন সবকিছু সিকিউতে করবেন না, এমসিকিউতে করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমটা চলে গেল, পরের অঙ্কটা আমরা একটু দেখি। এত উপবৃত্তের ধনাত্মক দিকে এক্স অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য কত? একটা জিনিস চিন্তা করেন, কি বলছে, এত উপবৃত্ত, এখন উপবৃত্তটা কত, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু কত 36। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এই উপবৃত্তটারে নর্মাল আকৃতি দেই, তাহলে 4/36 মানে কত 4 নং 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু কত 1। আচ্ছা, এটা যদি হয় এখন এ এর ভ্যালুটা কত 3 আর বি এর ভ্যালুটা কত 2, তার মানে a ইজ গ্রেটার দেন বি, তার মানে উপবৃত্তের চিত্রটা হবে এরকম, উপবৃত্তের চিত্রটা হবে কি এইরকম। তাহলে এখন দেখেন এখান থেকে আমি কি জানি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এখন এ এর ভ্যালুটা কত 3, তার মানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য 3, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য 3, তারপরে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য 2, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য 2। এখন আপনার প্রশ্ন কি বলছে দেখেন, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য দেখেন তো, এই উপবৃত্তটা এক্স অক্ষ থেকে দুইটা অংশ খণ্ডন করছে, এই একটা অংশ এই একটা অংশ, ঠিক আছে? তো বলছে উপবৃত্ত ধনাত্মক দিকে এক্স অক্ষের খণ্ডিতাংশ, তো এক্স অক্ষের ধনাত্মক দিকে খণ্ডিতাংশ কোনটা, এইটা শুধু 3, ঠিক আছে? আবার বলছে ধনাত্মক দিকে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত, সেটা হচ্ছে কত 2, তার মানে আপনার উত্তর কত আসবে 3,2। আই হোপ ক্লিয়ার। মানে কেউ যদি একটু চিত্র বুঝে বা উপবৃত্ত সম্পর্কে কারো যদি বেসিক থাকে এটা কিন্তু তার পারা উচিত, ঠিক আছে? আচ্ছা, তাইলে পরের অঙ্কে যাই। কি বলছে এইটার হেডিং দেখেন, বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ দ্বিকাক্ষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, মানে বিভিন্ন জাতের সমীকরণ নির্ণয় করবে। এতক্ষণ কিন্তু উপবৃত্তের সমীকরণ শিখছি, তারপর ছোটখাটো এলিমেন্ট নির্ণয় শিখছি, এখন হচ্ছে আমরা বিভিন্ন জাতের সমীকরণ বের করবো। এখন দেখেন এই একটা অঙ্ক আছে, এটা দিয়ে সব অঙ্ক দেখাই দিব। তাহলে এত উপবৃত্তে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ দ্বিকাক্ষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, করবো। তাহলে এখন দেখেন এই যে আপনার উপবৃত্তটা, তাহলে এই উপবৃত্তটাকে ফার্স্টে মানুষ বানাই, ঠিক আছে? এই টাইপের জিনিস আসলে ফার্স্টে কি করবো, মানুষ বানাবো। 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আপনারা যদি কেউ কনফিউজ হয়ে যান, ঠিক আছে, এই অঙ্কগুলা কিন্তু সিকিউর জন্য। হ্যাঁ, আমি যে অঙ্কগুলা বড় করে করতেছি না, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সিকিউর জন্য। আর যে কোনো সমীকরণ ধরেন আপনাকে যদি এরকম সমীকরণ নিচের কোনটি এই সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে, সমীকরণ আনা মানেই হচ্ছে ওটা অপশন টেস্ট করে মিলাই ফেলবেন এমসিকিউতে, ঠিক আছে? তো ভাইয়া হচ্ছে যে এটা কি সিকিউর জন্য করাচ্ছি, এখন এগুলো নিয়ে আবার কনফিউজ হয়েন না। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো এরকম যখন রাশি থাকে তখন 4x স্কোয়ার মানে এক্স এর রাশিগুলোকে আলাদা করে ফেলেন, তাহলে কত 4x স্কোয়ার মাইনাস 16x, তারপরে কত, আমি হচ্ছে কিন্তু মিক্স করে পড়াই, কারণ হচ্ছে যাতে আপনার ধরতে অসুবিধা না হয়, যাতে সিকিউ এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশন না লাগে। সিকিউ এমসিকিউ একসাথে প্রিপারেশন নিব, আলাদা প্রিপারেশন নেওয়ার কি আছে, ঠিক আছে? তারপরেও কিছু কিছু চ্যাপ্টার আমি যখন পড়াইছি তখন হচ্ছে যে চ্যাপ্টারের গুরুত্বের উপর ভিত্তি করে আমি হচ্ছে শুধু এমসিকিউ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এক্স কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 4x, এই টাইপের জিনিস থাকলে এক্স স্কোয়ারের সামনে যদি কোনো সহগ থাকে এইভাবে কমন নিয়ে বের করে ফেলবেন, ঠিক আছে? ওয়াই স্কোয়ারের সামনে যদি কোনো সহগ থাকে এইভাবে কমন নিয়ে বের করে ফেলবেন, ঠিক আছে? প্লাস 1 ইকুয়াল টু কত 0, ওকে ফাইন। তো এবার আমরা কি করব, বরাবরের মতো একই কাজ, আমরা হচ্ছে সূত্রে ফেলবো, ঠিক আছে? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস হচ্ছে 4, খেয়াল করছেন?
এই 4টা কোথা থেকে আনছি ভাইয়া? আকাশ থেকে আনছি। তার মানে দেখেন এখানে ভিতরে x স্কয়ার মাইনাস 4x ছিল, এই 4টা বাড়তি আসছে। শুধু 4 না, এই যে 4 দিয়ে গুণ হয়ে 4 16 বাড়তি চলে আসছে, তাই না? তাহলে 16কে আমার বিয়োগ করে দিতে হবে, 16 দিয়ে বিয়োগ করব। তারপর 5 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি হয় তার মানে 5 ইন্টু 1 মানে কত? 5। তার মানে 5 বাড়তি আসছে, তাহলে -5 করে দিতে হবে, প্লাস 1 ইকুয়াল টু কত? 0। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখেন এই 16 আর 5 কত? 21। 21 থেকে 1 গেলে কত থাকে? 20। তার মানে ওই পাশে গেলে কত? 20। এই যে আমার সমীকরণ দাঁড়িয়ে গেল প্রায়, ঠিক আছে? তাহলে এটা কত আসলে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখেন 4 5 20, প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এই যে 1 দিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই কত আসবে? 4 ইকুয়াল টু কত ভাইয়া? 1। কেমন? তাহলে এখান থেকে দেখেন আমি অলরেডি এই সমীকরণটাকে সুন্দর করে ফেলছি। দেখেন এই একটার মাধ্যমে সব শিখাবো, যেই টাইপেরই অঙ্ক আসুক না কেন, যেই টাইপেরই অঙ্ক আসুক না কেন, ঘটনা একভাবেই ঘটাবেন। মানে ফার্স্টের ঘটনাটা এটা যে আগে সমীকরণ ডেভেলপ করবেন, এই জন্য উপবৃত্ত সমীকরণ নির্ণয় আগেই শিখাইছি, ঠিক আছে? তাহলে সমীকরণ যদি ডেভেলপ করি, এখন দেখেন এই সমীকরণ থেকে আমি কি কি জানি? এই সমীকরণ থেকে আমি দুনিয়ার সব জানি। দেখেন কি জানি? এই যে a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, a স্কোয়ারের ভ্যালু 5 জানি, বি স্কোয়ারের ভ্যালু 4 জানি, তাই না? তাহলে আমি অবশ্যই বুঝতেছি a স্কোয়ারের ভ্যালু যদি বি স্কোয়ারের ভ্যালু থেকে বড় হয়, তার মানে a ইজ গ্রেটার দেন b। এখান থেকে এটা বুঝে গেছি। তারপরে এটার কেন্দ্র কততে? এটার কেন্দ্র হচ্ছে আপনার 2, -1 বিন্দুতে এটার কেন্দ্র, তাই না? এটার কেন্দ্র কিন্তু 2, -1 বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভাই, এগুলো বুঝলাম, এগুলো তো চাই নাই। এখন আপনারা চাইছে কি? চাইছে হচ্ছে উপবৃত্তের বৃহদক্ষের দৈর্ঘ্য কত। এখন দেখেন এই উপবৃত্তটাকে যদি আমি আঁকাই, উপবৃত্তটাকে আঁকাইলে উপবৃত্তটা হবে এইরকম কিছু একটা, তাই না? উপবৃত্তটাকে আঁকাইলাম, এইরকম কিছু একটা হবে। এখন ওর বৃহদক্ষের দৈর্ঘ্য মানে এই টোটাল দৈর্ঘ্য জানতে চাইছে। এই টোটাল দৈর্ঘ্য মানে কি? 2a। এই টোটাল দৈর্ঘ্য মানে কি? 2a। এর ভ্যালু কি জানেন? এর ভ্যালু জানেন না। a ইকুয়াল টু √5, a ইকুয়াল টু কত? √5। এখান থেকে আসলে a স্কয়ার ইকুয়াল টু 5, তো তাহলে সেখান থেকে আমরা কি পাবো? a ইকুয়াল টু প্লাস মাইনাস √5 পাবো। কিন্তু আপনার দৈর্ঘ্য তো একটা দূরত্ব বা দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ হয় না। তো তার জন্য আমরা যখন 2a নিব, 2 এটা মডুলাস হয়ে যাবে, তার মানে 2 ইন্টু √5 হবে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আশা করি 2a ইকুয়াল টু √5 বা বৃহদক্ষের দৈর্ঘ্য কিভাবে 2√5 সেটা বুঝাই ফেলতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ভালো কথা, আপনাকে এখন বলছে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ এগুলা বের করতে বলেনি, বলছে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ দ্বিকাক্ষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। ভাইয়া তো দৈর্ঘ্য নির্ণয় করলাম। আচ্ছা, তো বৃহদাক্ষের এখন সমীকরণ নির্ণয় করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো চলেন বৃহদাক্ষের যদি সমীকরণ নির্ণয় করতে যাই, আমি জানি যে আমার চিত্রটা হচ্ছে এরকম। চিত্রটা যদি এরকম হয়, আপনাদেরকে আমি কি শিখাইছিলাম? এই যে এটা হচ্ছে বৃহদাক্ষ, তাই না? বৃহদাক্ষ নরমালি আমাদের থাকতে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যদি থাকে, তারপরে বৃহদাক্ষের সমীকরণ হইতো y ইকুয়াল টু 0। বৃহদাক্ষের সমীকরণ কি হইতো? y ইকুয়াল টু 0। আচ্ছা, ভালো কথা। এখন দেখি এখানে কি আসলে y আছে? না ভাই, এখানে তো y প্লাস 1 আছে, তার মানে y প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই সমীকরণের ক্ষেত্রে y প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এইটাই আর বৃহদাক্ষের সমীকরণ, দ্যাটস ইট, শেষ। মানে আমার নরমালি থাকে কি y ইকুয়াল টু 0 থাকে, কিন্তু এই সমীকরণে কি মানে কেন্দ্রটা কি 0 0 বরাবর আছে? না, কেন্দ্রটা আছে হচ্ছে 2, -1 বরাবর। তার মানে আমার বৃহদাক্ষতা এইভাবে হবে না। এখানে যেহেতু অ্যাকচুয়ালি y নাই, তাহলে y প্লাস 1 আছে, তার মানে y প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এইটাই আমার কি? আপনার বৃহদাক্ষের সমীকরণ। আচ্ছা ভাই, ক্ষুদ্রাক্ষের সমীকরণ যদি বলে, নরমালি আমরা ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি জানতাম? x ইকুয়াল টু 0 জানতাম এটার ক্ষেত্রে, এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে যেহেতু আপনার x টা আসলেই x নাই, x - 2 আছে, তার মানে x - 2 ইকুয়াল টু 0 হবে। x - 2 ইকুয়াল টু 0 হবে। এটাই হচ্ছে আপনার ক্ষুদ্রাক্ষের সমীকরণ। কেমন? তাহলে দেখেন বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ বের করে ফেলছি, ধুমধাম, ঠিক আছে? এবার বলছে দ্বিকাক্ষের সমীকরণ। আচ্ছা, এই সমীকরণের ক্ষেত্রে আমার দ্বিকাক্ষ কই হয় ভাইয়া? দ্বিকাক্ষ হয় হচ্ছে এই যে এইদিকে হয় নাহলে এদিকে হয়। তাহলে দ্বিকাক্ষর ক্ষেত্রে কি থাকে? x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, 0 এটা থাকে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন আপনি এর ভ্যালু জানেন, এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √5, ওকে, সমস্যা নেই। আর e এর ভ্যালু কি জানি? এর ভ্যালু জানি না। এর ভ্যালু হচ্ছে e ইকুয়াল টু, তাহলে বের করি 1 - b স্কয়ার বাই a স্কয়ার। কেমন? তাহলে e ইকুয়াল টু 1 - b স্কয়ারের ভ্যালু কত আছে? b স্কয়ারের ভ্যালু হচ্ছে 4 দেওয়া আছে, আর হচ্ছে a স্কয়ারের ভ্যালু 5 দেওয়া আছে, তার মানে এটা কত? 1/5। তার মানে e এর ভ্যালুটা হচ্ছে 1/√5, ঠিক আছে? তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার যেহেতু আপনাকে বলছে কি দ্বিকাক্ষরেখা সমীকরণ বের করো, দ্বিকাক্ষরেখা সমীকরণ কি হবে? এই যে এই বরাবর এটা কি x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই, ঠিক আছে? এই বরাবর এটা কি হবে? প্লাস মাইনাস a বাই। কেমন? তার মানে আপনার বৃহদাক্ষের যে সমীকরণ সেটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a ই, সরি a ই না, এটা দ্বিকাক্ষের সমীকরণ, তো
এটা উপকেন্দ্রের সমীকরণ লিখে ফেলছি আমি, ঠিক আছে। এ বাই ই হবে, এটা এ বাই ই হবে, কেমন? তাহলে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এখন খেয়াল করেন, আপনারা এই এক্সটা কি আসলে এক্স আছে? না, এখানে আছে এক্স মাইনাস টু। তার মানে এক্স এর জায়গায় আমি কি লিখবো? এক্স মাইনাস টু ইকুয়াল টু প্লাস মাইনাস এ এর ভ্যালুটা কত? এ এর ভ্যালুটা হচ্ছে আমার √5, ঠিক আছে। প্লাস মাইনাস যেহেতু আছে আর প্লাস মাইনাস দিচ্ছি না, এর ভ্যালুটা হচ্ছে √5 আর ই এর ভ্যালুটা হচ্ছে 1/√5। ই এর ভ্যালুটা কি 1/√5। তাহলে দুইটা যদি এক পাশে হয়ে যায় তার মানে হচ্ছে প্লাস মাইনাস 5 হয়। তাহলে আপনার দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি আসবে জানেন? এক্স মাইনাস টু ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এখন আপনি একবার প্লাস নেবেন একবার মাইনাস নেবেন, তাহলে দ্বিকাক্ষ রেখার দুইটা সমীকরণ আসবে। প্লাস যদি নেই তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু 5 + 2 হচ্ছে 7 হয়ে যাবে। আর যদি মাইনাস নেই তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? -5 প্লাস, তাহলে হচ্ছে -3 হয়ে যাবে, কেমন? তাহলে এই হচ্ছে আপনার মানে x - 7 = 0 আর x + 3 = 0, এই দুইটাই হচ্ছে কি আপনার দ্বিকাক্ষ রেখার সমীকরণ, ঠিক আছে। আর লাস্ট একটা আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব সমীকরণ কোনটা হবে? এই যে উপকেন্দ্র কোনটা, এই যে a, 0, এটা হচ্ছে -a, 0, এটা +a, 0, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এগুলা। তার মানে x ± এই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। নিজেরা পারবো না? সেম জিনিস কিন্তু। আচ্ছা, এখন ভাইয়া তো পুরো অঙ্কটা করলাম বা এতগুলা জিনিস করলাম, আপনি কি প্রত্যেকটা জিনিস বুঝছেন? এগুলো কি ইজি লাগছে না? আপনি জাস্ট উপবৃত্তের যদি সমীকরণ নির্ণয় করতে পারেন, অধিবৃত্তের ক্ষেত্রেও কথা সেমই হবে, যে অধিবৃত্তের যদি খালি সমীকরণ নির্ণয় করতে পারেন তাহলে আপনি ওর দুনিয়ার যা আছে সব বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি ওই সমীকরণই বের না করতে পারেন তাইলেই হচ্ছে বিপদ হবে। সবাইকে এগুলো বুঝতে পারছি? কারো কি কোনো ঝামেলা আছে? কারো যদি ঝামেলা থাকে ভাইকে এক্ষুনি বলি যে ভাইয়া আমি এখনো বুঝি নাই, আমার আরেকটু বুঝান, ঠিক আছে। আমি কিন্তু আরেকটু বুঝাইতে রাজি আছি যদি বুঝতে চান, আর বুঝতে না চাইলে তো আর কিছু করার নেই। তো আপনারা একটু রেসপন্স করেন, আমি আপনাদের কমেন্ট দেখবো। আমি অঙ্কের মধ্যে ব্যস্ত থাকলে আমি তখন দেখা যায় যে কমেন্ট পড়তে ভুলা যাই, এটা একটা সত্য কথা, স্বীকার করে ফেললাম, ঠিক আছে। কমেন্ট পড়তে ভুলা যাই আমি। তো দেখি কে আছে। ক্লিয়ার ভাইয়া বলতেছে একজন, ঠিক আছে। দেখি কয়জন আছেন আমার সাথে। আল্লাহ, মানুষই নাই, মাশাআল্লাহ। সাত সকালে সবাই গেছে ঘুমিয়ে পড়তে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন বৃহদক্ষ ও ক্ষুদ্রক্ষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও দূরত্ব নির্ণয়, ঠিক আছে। এইগুলো তো আপনাদেরকে আমি অলরেডি শিখাই ফেলাইছি। উপবৃত্তটির বৃহদক্ষ ও ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে দেখেন এটাকে, এই উপবৃত্তটা যে আছে দেওয়া, এই উপবৃত্তটা সুন্দর করে সাজালে কি হবে? 4x² + হচ্ছে y² = 1। তার মানে এখান থেকে আসবে কত? x², দেখেন x²/2 আসবে প্লাস হচ্ছে y²/2 = কত আসবে? 1 আসবে। তাহলে এখন ওর a স্কয়ারের ভ্যালু কত? a স্কয়ারের ভ্যালু হচ্ছে 1/2, b স্কয়ারের ভ্যালু হচ্ছে 2। এখান থেকে a আর b এর ভ্যালু বের করতে পারবেন না? পারবেন। a আর b এর ভ্যালু যদি বের করতে পারেন, আচ্ছা ভালো কথা বলি, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 1/2 আর b স্কয়ারের ভ্যালু হচ্ছে 2, কোনটা বড়? b স্কয়ারের ভ্যালু বড় না? তার মানে b ইজ গ্রেটার দেন a। তাহলে ওর বৃহদাক্ষ হবে 2b আর ক্ষুদ্রাক্ষ হবে 2a, এটা কিন্তু মাথায় রাখিয়েন, ঠিক আছে। ওর বৃহদাক্ষ হবে কিন্তু 2b আর ক্ষুদ্রাক্ষ হবে 2a, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত হবে? 2 × b। b এর ভ্যালু কত? দেখেন এখান থেকে b এর ভ্যালু দেখতেছি √2, ঠিক আছে। যেহেতু দৈর্ঘ্য প্লাস মাইনাস নিব না, শুধু প্লাস হবে, হ্যাঁ। আর হচ্ছে আপনার ওর যে a এর মানটা কত? 1/√2, তার মানে 2 × 1/√2, ঠিক আছে। বা হচ্ছে এখন ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বের করতেছি, তাহলে এটা কত আসবে? √2 আসবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, একটা 2√2 আর একটা √2। এই যে দেখেন বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2√2 আর একটা √2। আপনারা অনেক সময় করবেন কি 2a আর 2b করবেন, দেখবেন যে এই ভ্যালু আসছে, তাহলে আপনি শূন্য পাবেন, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছেন? যারা যারা আছি তারা জানি কিনা বলে দেই। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি বলছে? এত সমীকরণটা একটা উপবৃত্ত হলে এর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? প্রথম কথা হচ্ছে এটা শর্টকাট দিয়ে এর কেন্দ্রগুলো বের করে ফেলতে পারবেন না। আমি কিন্তু লং কাটও দেখাইছি, শর্টকাট দিয়ে ওর কেন্দ্রগুলো বের করে ফেলতে পারবেন না। ডেফিনেটলি পারা উচিত, ওই যে একবার x² সাপেক্ষে একবার y² সাপেক্ষে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই যে কেন্দ্রদ্বয় বলছে না, এটা দেখে একটা জিনিস বুঝতে হবে, যেটা আমিও শুরুতে বুঝি না। এটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, ঠিক আছে। কিসের? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে আপনাকে, কেমন? তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাহলে প্রথমে তো আমার এই সমীকরণটা সাজায় নিতে হবে, না সাজায় নিলে তো হবে না। সমীকরণটাকে সাজায় নিয়ে আমি কি করবো? x² + y² + b², এরকম একটা প্যাটার্নে আনবো =1। এই প্যাটার্নে আনার পরে আমি দেখবো যে a এর মানও আমি জানি, b এর মানও আমি জানি, সেখান থেকে আমি e এর মান বের করে ফেলবো, ঠিক আছে। তো e এর মান যখন বের হয়ে যাবে তখন আমি কি করব? দেখেন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটা কেন্দ্র হচ্ছে +a, 0 আর একটা কেন্দ্র হচ্ছে -a, 0, তাই না? এরকম হচ্ছে দুইটা কেন্দ্র, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a। এটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। তাহলে 2 × a × e, এই যে এর মানটা এখান থেকে পাবেন আর এর মান তো বের করছিনি, কথা বুঝছেন? আই হোপ সবাই ক্লিয়ার। তারপরে দেখেন নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2 × a/e। এগুলা বাসার মধ্যে করেন, এগুলা বাসার মধ্যে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? পারবো কিনা একটু জানাই তো সবাই একটু ভাইকে জানাই পারবো কিনা, কেমন? বাপরে বাপ,
আরো 10টা স্লাইড বাকি আছে, ঠিক আছে। তারপর দেখেন এত পরাবৃত্ত এবং এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত কত? খুবই সুন্দর প্রশ্ন, ঠিক আছে। এত পরাবৃত্ত এবং এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমীকরণ মানে অনুপাত কত? তো দেখেন পরাবৃত্তটা কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স, এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তাই না? তার মানে 4 ইন্টু 4 ইকুয়াল টু কত, 16। আচ্ছা, তারপরে দেখেন ওর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলছি, আর উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবো। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু কত, 144। এটা দেওয়া আছে, তাই না? তাহলে এটা আসবে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু কত, 1 আসবে। তাহলে এখন খেয়াল করেন এটা ক্ষেত্রে দেখতেছি a স্কোয়ারের ভ্যালুটা b স্কোয়ারের ভ্যালু থেকে বড়, তার মানে a ইজ গ্রেটার দেন b, তার মানে ওর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কোয়ার বাই a। তাইলে এখন খেয়াল করেন 2 ইন্টু বি স্কোয়ারের ভ্যালু কত, 9 ডিভাইডেড বাই a এর ভ্যালু কত, 4। 9 দুগুণা 18 ভাগ 4 কত আসে, 9 ভাগ 2। এই হচ্ছে ওর উপকেন্দ্রিক লম্ব, কেমন? তাইলে হচ্ছে আমাকে বলছে পরাবৃত্ত আর উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা 16, আর অধিবৃত্তের বেলায় কত, সরি উপবৃত্তের বেলায় কত, 9/2। তাহলে এই দুটার অনুপাত করলে কত আসবে, 16 দুগুণা 32/9, ঠিক আছে, 32/9। এই যে সি নম্বরটা হচ্ছে উত্তর, 32:9, ঠিক আছে। তারপর বলছে এত কণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, অলরেডি এগুলো আপনাদেরকে শেখায় ফেলাইছি, ঠিক আছে। তো পারবো কিনা সবাই একটু জানাই তো। এটা এইচডব্লিউ থাকবে, এটা কি থাকবে, এইচডব্লিউ থাকবে, কেমন? ভাইয়া হচ্ছে যেটা যেটা মনে হচ্ছে যে একটু অপরিচিত সেগুলা করাই দিচ্ছি। ভাইয়া হাফ কেন আসছে? আচ্ছা, আগের পৃষ্ঠায় আপনার হাফ কেন আসছে, ঠিক আছে, আগের পৃষ্ঠায় হাফ কেন আসছে, আগের পৃষ্ঠায় না তারও আগের পৃষ্ঠায় হাফ কেন আসছে, এটা হচ্ছে আপনার প্রশ্ন ছিল। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি এখন। হ্যাঁ, এটা কেন হাফ আসছে, দেখেন আপনার কত আছে, 4x স্কোয়ার বাই 2 আছে, তাই না? 4x স্কোয়ার বাই 2 রে কাটলে কত হয়, 2x স্কোয়ার হয়, তাই না? তো 2x স্কোয়ারকে তো আমি চাইলে এভাবে লিখতে পারি, x স্কোয়ার বাই হাফ, তাহলে ঘুরে গেলে কত, 2x স্কোয়ারই থাকে, একই জিনিস। তো আমি এটার জন্য একেবারে x স্কোয়ার বাই হাফ লিখে ফেলছি, ঠিক আছে। এই যে দেখেন এটা কত, এটা কাটা গিয়া 2 হওয়ার কথা, তাহলে 2x স্কোয়ার থাকার কথা প্লাস হচ্ছে y স্কোয়ার বাই 2 থাকার কথা। কিন্তু এটার আমি করছি কি, যে 2x স্কোয়ার আছে না, 2x স্কোয়ারকে যদি আমি নিচে হাফ আকারে লিখি তাহলে এটা ঘুরে গিয়ে আবার 2x স্কোয়ারই হবে, একই জিনিস। তো আমি জাস্ট মিলানোর জন্য লিখছি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, মিলানোর জন্য এটা লিখছি, অন্য কিছু না, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এগুলো হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্স, পার্সোনাল ক্যালকুলেশন হ্যাক্স, নিজে নিজে করবেন এগুলো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছেন কত সহজ আপনারা, অথচ হুদাগামে এগুলা ভয় পান, ঠিক আছে। এত উপবৃত্তের x অক্ষ y অক্ষের ঋণাত্মক দিকের খণ্ডিতাংশ, একটু আগে ধনাত্মক দিকের খণ্ডিতাংশ করাইছি না, এই যে ঋণাত্মক দিকের খণ্ডিতাংশ আসছে, এগুলা কিন্তু ভাইয়া বোর্ডে আসা প্রশ্ন। এত উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর নাভিদ্বয় হতে দূরত্বদ্বয়ের সমষ্টি কত হবে? আচ্ছা, একটা দারুণ জিনিস এখন শিখবো আমরা। হ্যাঁ, একটা উপবৃত্ত আছে, কেমন? উপবৃত্ত নাভি মানে কি, উপবৃত্ত নাভি মানে হচ্ছে উপকেন্দ্র, ঠিক আছে। নাভি লম্ব বলবে কখনো কখনো, এটা মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। নাভি মানে হচ্ছে উপকেন্দ্র, সোজা বাংলা কথা। হ্যাঁ, আচ্ছা দেখেন কোন একটা উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর, এই যে উপবৃত্তের উপর হচ্ছে যে কোনো বিন্দুর তার নাভিদ্বয় হতে, এই যে নাভিদ্বয় মানে যে একটা উপকেন্দ্র হতে এবং আরেকটা উপকেন্দ্র হতে দূরত্বের যেই সমষ্টি, সেই সমষ্টিটা কত, মানে হচ্ছে এই S1, এই মনে করেন যে এই উপবৃত্তের উপরে এই যে PXY একটা বিন্দু আছে উপবৃত্তের উপরস্থ। এখন উপবৃত্তের একটা উপকেন্দ্র হচ্ছে S1 আর একটা উপকেন্দ্র হচ্ছে S2, কেমন? তাইলে এখান থেকে এইটার যে দূরত্ব আর এখান থেকে এটার যে দূরত্ব, মানে হচ্ছে নাভিদ্বয় হতে কোনো একটা বিন্দুর দূরত্বের যে সমষ্টি সেটা কত। সবসময় মনে রাখবো উপবৃত্তের নাভিদ্বয় হতে দূরত্বের সমষ্টি হচ্ছে তার বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান, তার বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। তাহলে এই টাইপের যদি a ইজ গ্রেটার দেন b হয় তাহলে এটার ক্ষেত্রে কি নাভিদ্বয় হতে দূরত্ব সমষ্টি কত হবে, 2a। আর যদি b ইজ গ্রেটার দেন a হয়, নাভিদ্বয় থেকে দূরত্বের সমষ্টি কত হবে, 2b, মানে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান হবে। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে এইটার উত্তর করে ফেলতে পারবো না? পারবো, কিন্তু আমাকে বলছে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু নাভিদ্বয় হতে দূরত্বের সমষ্টি কত। সমীকরণ তো আমাকে দেওয়াই আছে, সমীকরণ যদি দেওয়াই থাকে সমীকরণটা সুন্দর করেন, এক্স স্কোয়ার বাই আপনার 16 হবে এটা, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9 হবে এটা, ইকুয়াল টু কত, 1 হবে, ঠিক আছে। তাহলে a ইজ গ্রেটার দেন b দেখেই বুঝতেছি। তাইলে এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু নাভিদ্বয় হতে দূরত্বের সমষ্টি কি, ওর বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। এটা হচ্ছে বই থেকেই পাবেন। হ্যাঁ, তো বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান হলে কত, 2a হবে ওর দূরত্বের সমষ্টি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এর মানটা কত, এর মানটা হচ্ছে 4, তার মানে 4 দুগুণ 8। এই যে উত্তর হচ্ছে সি নম্বরটা, ঠিক আছে। আমি কই কি রে 80 দেখা যায় কেন, সি নম্বরটা হচ্ছে উত্তর, ঠিক আছে।
আচ্ছা, একজন আসানুল্লাহ বলতে ভাই আপনার ক্লাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু বোকারাম শব্দের মানে বললেন না। বোকারাম শব্দের মানে যদি আমি জানতাম তাহলে কি আর আমি বলতাম রে? যেটা আমি পারি না সেটাই আমি বলি, যাতে সেটা আমি শিখতে পারি। ঠিক আছে। আচ্ছা দেখেন, কোন উপবৃত্তের মেজর অ্যাক্সিস 36, মাইনর অ্যাক্সিস 20, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন, মেজর অ্যাক্সিস মানে হচ্ছে বৃহদক্ষ 2a = 36 বলছে, আর মাইনর অ্যাক্সিস মানে হচ্ছে ক্ষুদ্রাক্ষ 2b = কত বলছে? 20। এই দুইটা বলে দিচ্ছে, মানে এ আর বি এর মান বলে দিচ্ছে। এখন কইছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a, তাই না? কারণ কি a ইজ গ্রেটার দেন b, দেখেই বোঝা যাচ্ছে। তো 2a হইলে আপনার e এর মানটা খালি জানতে হবে, এর মান তো জানেন। e এর মান কি? e = √1 - b² / a², যেহেতু a এর মানটা বড়, a আর b এর মান জানেন, b² / a² বের করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন, এটাও কিন্তু পারা উচিত। তারপরে এত উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a। এগুলো তো আর নতুন করে শেখানোর কিছু নাই, তাই না? HW কিন্তু কেমন, এগুলো কিন্তু HW। আচ্ছা, এই যে দেখেন আপনার একটা বহুপদী আসছে, আপনি বলতে পারতেন যে ভাইয়া বহুপদী কই? কোনো বহুপদী তো দেখাইলেন না। এই যে একটা উপবৃত্তের ফার্স্টে কি বলছে? উৎকেন্দ্রিকতা বের করো, তারপর বলছে উপকেন্দ্র বের করো, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। এগুলো কিন্তু সিঙ্গেল এন্টিটি আমরা শিখে ফেলছি, তাই না? তাহলে আসেন এখন করি। এই যে একটা উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তটাকে সুন্দর আকৃতি দেই। x² / 1/3 লিখলাম, প্লাস y² কি লিখলাম? 1/4 লিখলাম, = 1। ওই যে ভাইয়া বুঝছেন তো, এটার সাথে 3 আছে, তো এটার নিচে আমি 1/3 আকারে লিখলেও 3x² থাকে, 1/4 লিখলেও 4y² থাকে, একই জিনিস। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি? a² = 1/3 আর হচ্ছে b² = 1/4। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে বলেন তো a বড় না b বড়? ঠিক আছে, এটা বলেন তো সবাই। এর ফাঁকে আমি একটু রূপচর্চা করি, আপনারা আমাকে বলেন যে a বড় না b বড়? আল্লাহ, মানুষজনই নেই। কাদেরকে পড়াচ্ছি, কাদের জন্য এত কষ্ট করতেছি তাই বুঝতেছি না। বলবেন আপনাদের কি বন্ধু বান্ধব নাই? বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন না? পড়াটা কি জটিল লাগতেছে বেশি? আমাকে একটু উত্তর দেন তো আপনারা, পড়া কি জটিল লাগে না কি সমস্যা? ক্লাস করেন না কেন? আপনারা যদি সবাই বলেন যে ভাই রেকর্ডেড করি, তাইলে আমি রেকর্ডিংটি দিয়ে দিই, আমি কেন লাইভে আসি? এই যে কজন আছেন, আসানুল্লাহ উত্তর দেন, সঞ্জিদা আপু উত্তর দেন, রুবা আপু কি এখনো আছে? এ বড় বলছে, হ্যাঁ এ বড়। কারণ কি দেখেন, একটাই জিনিস এক, ওরে 3 ভাগ করলে কি একটা মান পাবো, ওরে যদি ওই একই জিনিসকে যদি 4 ভাগ করি আরো ছোট মান পাবো না? ঠিক আছে, একটা কেক আছে, সেটা আমি একা খাইলে যত বড় খাইতে পারবো, 2 জন খাইলে কি আরো কম খাইতে পারবো, 3 জন খাইলে আরো কম, 4 জন খাইলে আরো কম। এই যে একটা কেকটা 3 জন ভাগ করছে, আর একটা কেকটা 4 জন ভাগ করছে, তাইলে কি ওরা কম ভাগে পাবে, তার মানে বি এর ভ্যালুটা ছোট। ঠিক আছে, এ এর ভ্যালুটা তার মানে এখানে বড় আছে। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় ভাইয়া, তাহলে আমাকে ফার্স্টে বলছে উৎকেন্দ্রিকতা বের। উৎকেন্দ্রিকতা মানে কি? e = 1 - b²/a²। ঠিক আছে, তার মানে 1 - b² এর ভ্যালুটা কত? 1/4। ঠিক আছে, আর a² এর ভ্যালুটা কত? 3/1। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা ভাইয়া, একবারে করছি। আপনারা b²/a² নিজের মতো লেখেন, তাইলেই হবে। তার মানে 1 - 3/4 আসতেছে, তার মানে হচ্ছে 4 - 3 মানে কত? 1। তার মানে আপনার ই এর ভ্যালুটা আসবে হচ্ছে 1/2, হাফ। এই যে ই এর ভ্যালুটা হাফ, এটা সঠিক। তারপর উপকেন্দ্র বলছে, উপকেন্দ্র কি বলছে? ই এর ভ্যালুটা হাফ লিখে ফেলি ভাইয়া, ই = হাফ। আচ্ছা, তারপর বলছে উপকেন্দ্র মানে কি? উপকেন্দ্র হবে হচ্ছে +- a, 0, তাই না? আচ্ছা, এখানে তো দেখেন এর ভ্যালু যেহেতু বড়, তার মানে চিত্রটা কিন্তু এই রকম। চিত্র যদি এরকম হয়, উপকেন্দ্র কিন্তু +- a, 0 হয়, তাই না? তাহলে এর ভ্যালু জানেন, এর ভ্যালু হচ্ছে 1/√3, তাই না? এর ভ্যালু কত? +- 1/√3 হচ্ছে এর ভ্যালু। ঠিক আছে, এই যে দেখেন a² এর ভ্যালু হচ্ছে 1/3, তার মানে এর ভ্যালু হচ্ছে 1/√3, আর এর ভ্যালু কত পাইছেন? হাফ, 0। এই হচ্ছে ঘটনা। তার মানে আপনার উত্তর আসবে হচ্ছে কত? উত্তর আসবে হচ্ছে +- 1/2√3, হচ্ছে 0। 1/2√3, হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটা কিন্তু মিলে নাই, খেয়াল করছেন? এখানে আসছে শুধু +- 2√3, 0। আমার আসছে কত? আমার আসছে 1/√3 × হাফ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে 1/2√3। তার মানে 2 নম্বরটা আমার সঠিক আসেনি, আপনাদের আসছে কিনা জানাবেন। তারপর বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। ঠিক আছে, তাহলে 2 × b² এর মান হচ্ছে 1/4, আর a এর মানটা হচ্ছে 1/3। কেমন? তাহলে এটা কত আসতেছে দেখেন তো, উপরে আসতেছে হাফ, 3 × 6। ঠিক আছে, আচ্ছা আমি দেখি এটা কত আসে। এটা আসে হচ্ছে উপরে হাফ × 3, তার মানে এটার উত্তর আসবে 3/2। এটার উত্তর ভাইয়ার আসছে 3/2। আপনাদের কত আসছে আমাকে জানান। আচ্ছা দেখেন, এখানে কিন্তু দুইটা অপশন মিলে নাই, আপনাদের কোনটা কোনটা মিলছে? আনসার হচ্ছে বি নম্বরটা, 1 ও 3। 1 ও 3 তো হয় নাই, আমার তো √3 আসে নাই। ঠিক আছে,
দাঁড়ান ভাই একটু দেখি। ও না, √3 আসবে, এর মান তো হচ্ছে √3, এই যে 1/√3। তাইলে হচ্ছে যে আপনার √3টা উপরে চলে যাবে, তার মানে √3/2। হ্যাঁ, অ্যান্সার হবে বি নম্বরটা 1 ও 3, রাইট। ঠিক আছে, বি নম্বরটা 1 ও 3, রাইট। এখন দেখেন এই সমীকরণটাই ভুল আছে, কারণ এটা x²/9 প্লাস y²/4 হবে। এটা যদি মাইনাস থাকে এটা অধিবৃত্ত হয়ে যাবে। তাহলে সেম ভাবে দেখেন, এটার উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানক, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এগুলো বের করতে পারবো না? ডেফিনেটলি পারা উচিত। তো এটা বাসায় প্র্যাকটিসের জন্য রেখে দেন, এটা আপনাদের HW, কেমন? আচ্ছা, আই হোপ এগুলা কিন্তু সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখেন উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় শিখবো, অনেকগুলো অঙ্ক আছে ক্ষেত্রফল নির্ণয়। হ্যাঁ, একটা উপবৃত্তের ক্ষেত্রফল কি জানেন? একটা উপবৃত্তের, এই যে একটা উপবৃত্ত না, এই উপবৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। তো উপবৃত্তটার আপনি যদি এর দৈর্ঘ্যটা জানেন, এই যে এ পরিমাণ দৈর্ঘ্য জানেন, আর হচ্ছে উপবৃত্তটা যদি বি পরিমাণ দৈর্ঘ্য জানেন, তাহলে উপবৃত্তটার ক্ষেত্র হবে কত? পাই ইন্টু এবি। উপবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু এবি। তাহলে আমরা ক্ষেত্রফলটা মাথায় রাখবো, উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই ইন্টু এবি। তার মানে ক্ষেত্রফলের সূত্রটা যদি হয় পাই ইন্টু এবি, তার মানে এ আর বি এর মান জানলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখেন এখান থেকে আপনি কি জানেন, একটা সমীকরণ দ্বারা বা এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে x² 16 আর 9, আচ্ছা এটা তো 25, 5 নম্বর 25 হবে। তাহলে 225 দিয়ে ভাগ করলে এটা 25 প্লাস হচ্ছে y²/9 ইকুয়াল টু কত? 1। একটা জিনিস খেয়াল করে, 9 ইন্টু x² প্লাস 25 ইন্টু y² ইকুয়াল টু 225 লেখা আছে না? তো এটা আমি ইনস্ট্যান্ট মানে চিন্তা করে নি, আমি কিন্তু এটা হিসাব করতেছি না কোনো। 225 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, আমি বুঝে নিচ্ছি যে এই পাশে যেহেতু 25 আছে, এটা 25 আছে, মানে মিলায় দেয় ওরা। 16 আর 9 থাকে, এই পাশে 144 থাকে। তাহলে ভাগ করলে 16 দিয়ে ভাগ করলে 9 থাকে, 9 দিয়ে ভাগ করলে 16 থাকে, মানে এমন ভাবে মিলায় যায়। ঠিক আছে, মিলে যায়। আচ্ছা যাই হোক, তাহলে এই 225 দিয়ে ভাগ করার ফলে 9/225 মানে কত? 25 থাকবে। আর হচ্ছে 225/25 মানে 9 থাকবে। ঠিক আছে, এরকম কিছু একটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে আপনার সমীকরণ। এই সমীকরণে আপনার a স্কয়ারের ভ্যালু হচ্ছে 25, তার মানে a এর ভ্যালু হচ্ছে 5, আর b স্কয়ারের ভ্যালু হচ্ছে 9, তার মানে b এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু a ইন্টু b, তার মানে 3×5 = 15 পাই। ঠিক আছে, 3×5 = 15 পাই। এই যে উত্তর হচ্ছে এটা। কেমন? উত্তর হচ্ছে এটা। আই হোপ সবাই এটা বুঝতে পারছেন। এবার দেখেন 2 নম্বরে আবার একটু খতরনাক করছে। এইটা যে একটা মানে উপবৃত্ত, সেটা আপনি বুঝবেন কেমনে? এটা তো উপবৃত্ত, তাই বোঝা যায় না। বলছে যে এত এত ক্ষেত্রফল কত। এখন উপবৃত্ত হইতে হলে কি x² + y² + b² = 1, এই টাইপ হইতে হয় না? তাহলে আমরা সেই টাইপের করার চেষ্টা করব। দেখেন কি আছে, x = 2 cos phi আছে বা যাই আছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এটারে কি করব, x - 1 = 2 cos phi। ঠিক আছে, তো একটা কাজ করি, কাজটা কি, 2টারও এটা এই পাশে নিয়ে আসি, x - 1/2 হোল স্কয়ার দিয়ে দিই, তার মানে = cos স্কয়ার phi আসলো। কেমন? আচ্ছা, কেন স্কয়ার দিছি সেটা এখনই বুঝাবো। এই পাশে কি আছে দেখেন, এই পাশে আছে হচ্ছে 2y = sin phi প্লাস হচ্ছে 2। ঠিক আছে, তাইলে এই 2টাকে যদি ওই পাশে নিয়ে আসেন, তাহলে কত? 2y - 2 = sin phi। ঠিক আছে, তাহলে স্কয়ার করেন, 2y - 2 হোল স্কয়ার = sin স্কয়ার phi। কেমন? দেখেন আমি স্কয়ার করছি এই জন্যই, কারণ এখানে cos থিটা, এখানে sin থিটা, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? 1। উপবৃত্তের সমীকরণে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা থাকে না, যার জন্য এটা আমি লেখার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 প্লাস যদি 2 করে দেই, তাহলে কত হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, আর এই দুটো যোগ হবে। এই দুটো যোগ হইলে কত আসবে? এই যে এরকম আসতেছে। এখান থেকে 2টা কমন নিয়ে বাহির করে দেন, y - 1 হোল স্কয়ার। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন দেখেন তো এই সমীকরণটা দেখতে কেমন? দেখতে হচ্ছে x - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে y - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 14 = 1। এই যে দেখেন x² / a² প্লাস y² / b² = 1। এই যে আপনার উপবৃত্তের সমীকরণ দাঁড়ায় গেল। এখন কইছে এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? উপবৃত্তের ক্ষেত্রফল জানতে হলে কি আমার ওর a আর b এর মান জানতে হয়। a এর মানটা কত? a এর মানটা হচ্ছে 2, আর b এর মানটা কত? b এর মানটা হচ্ছে হাফ। তাহলে পাই ইনটু 2 ইনটু হাফ, তার মানে ওর ক্ষেত্রফল আসবে কত? পাই। ওর ক্ষেত্রফল কত আসবে? পাই। আই হোপ এটা ক্লিয়ার। তাহলে ওর ক্ষেত্রফলটা কত? এই যে বি নম্বরটা হচ্ছে ওর উত্তর। বি নম্বরটা হচ্ছে ওর উত্তর। সবাইকে এই অঙ্কটা বুঝতে পারছি? এই অঙ্কটা কিভাবে হয়েছে? কেউ যদি না বুঝি ভাইয়াকে এক্ষুনি জানাই যে ভাই আমি এখনো বুঝি নেই। ঠিক আছে, ভাইয়া কিন্তু এখন ধুমধাম অঙ্ক করে ফেলতেছি। ঠিক আছে, কারণ আপনাদেরকে শেখানো শেষ, শেখানো কিন্তু হয়ে গেছে। উপবৃত্ত এখন আপনি সব পারেন। এখন খালি জাস্ট আমি একটা একটা করে নতুন সূত্র আনয়ন করতেছি, যা যা লাগবে তা বলতেছি এবং সেই অনুযায়ী প্রয়োগ করতেছি, নাথিং এলস। আমি কিন্তু নতুন কিছু পড়াচ্ছি না। ঠিক আছে, পুরান পড়াটাই নতুন ভাবে ঘাটাচ্ছি, বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আনতেছি। হ্যাঁ, দেখি কে কে আছে। একজন বলছে এ π/4, ওই π/4 কেমনে হয়?
এটা π/4 তো হয় না রে। ও আচ্ছা, আগেরটা বলছে 15 বলছে। হ্যাঁ, আসানুল্লাহ বলছে বুঝছি, তাইলে বুঝছি। আচ্ছা দেখেন, এই যে এই কণিকটির ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রিক লম্ব কত, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, এই কণিকের বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্র দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এগুলা কিন্তু বোর্ড প্রশ্ন আসা। হ্যাঁ, এগুলো আমরা এইচডব্লিউ করব বাসায়, এগুলা শিখছেন, এগুলা পারেন অলরেডি। হ্যাঁ, এই উপবৃত্ত দেখে আমি বুঝতেছি ওর কেন্দ্র হচ্ছে 0 0 কারণ এক্স এর সাথে অন্য কিছু নাই, x+1 x-1 y+1 y-1 এরকম কিছু নাই, এক্স আর ওয়াই আছে ডিরেক্ট। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু পারা উচিত। কেমন? আচ্ছা, তাহলে এগুলো এইচডব্লিউ থাকবে। তাহলে পরেরটা দেখেন, ওই যে আবার ভুল করছে, x³ লিখছে, মানে এই দুষ্টটা এত ভুল করে। দেখেন, এই উপবৃত্তীয় ক্ষেত্রে যে ধনাত্মক বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ বিশিষ্ট তার অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কি বলছে এখানে? প্রশ্ন একটু ভিন্নতা আনছে। একটা উপবৃত্তের ক্ষেত্রে যেই অংশ ধনাত্মক বৃহদক্ষ ও ক্ষুদ্রক্ষ দ্বারা বেষ্টিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে হচ্ছে এই হচ্ছে আপনার উপবৃত্ত। উপবৃত্তটার কয়টা সেকশন? 4টা সেকশন। 4টা সেকশনের মধ্যে এখানে দেখেন ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ আছে, তার মানে এই একটা সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, একটা উপবৃত্তে কয়টা সেকশন হয়? 1টা 2টা 3টা 4টা। তাহলে টোটাল ক্ষেত্রফল যদি π/a/b হয়, তাহলে আমি খালি একটা সেকশনের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, তাহলে 4 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, কারণ কি 4টা সেকশনের ক্ষেত্রফল হচ্ছে π/a/b, অতএব একটা সেকশনের ক্ষেত্রফল হচ্ছে π/a/b/4। ঠিক আছে, তাহলে এখান থেকে কি এর মান জানেন, বি এর মান জানেন, 4 দিয়ে ভাগ করে দিবেন, শেষ। কেমন? আচ্ছা, তারপরে একটি উপবৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপবৃত্তের ক্ষেত্রফল কত। মানে হচ্ছে ওই যে শুরুতে যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখেছি না, সমীকরণ নির্ণয় করবেন, সেখান থেকে এ আর বি বসাবেন, এ আর বি বসাইলে π/a/b ক্ষেত্রফল চলে আসবে। কেমন? আই হোপ ক্ষেত্রফল বিষয় দেখছেন, ক্ষেত্রফল কত আসছে, ক্ষেত্রফল কত আসছে। এই যে দেখেন, এত উপবৃত্তটি এক্স অক্ষকে যথাক্রমে এ বি সি ডি বিন্দুতে ছেদ করে, এক্স ও ওয়াই অক্ষকে, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত। মজার জিনিস দেখেন, মানে এইগুলো আপনাদের আসবে না, এগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন। হ্যাঁ, এই যে এখন যে প্রশ্নগুলো, এগুলো আসবে না। একটা উপবৃত্ত যখন একটা কিছুকে ছেদ করে, তখন দেখেন এই যে এক্স অক্ষ থেকে একটা অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করে, এই যে এক্স অক্ষ থেকে আরেকটা অংশ, ওয়াই অক্ষ থেকে আরেকটা অংশ ছেদ করে, এই 4টা অংশ ছেদ করে না করে, এগুলাকে এটার মান কত, a,0, এটা আপনি নির্ণয় করতে পারেন না? পারেন। -a,0 নির্ণয় করতে পারেন না? পারেন। এটা কত, 0,b, এটা কত, -0,-b, তাই না? এই বিন্দুগুলো তো আমরা জানি। তো আপনার এটাই বলছে, একটা উপবৃত্ত এক্স ও ওয়াই অক্ষকে 4টা বিন্দুতে ছেদ করে, এই যে 4টা বিন্দু আপনি বের করে ফেলছেন অলরেডি। তাইলে এই 4টা বিন্দু দিয়ে মনে করেন যে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এই যে 4 বিন্দু দেওয়া আছে না, এই যে 4 বিন্দু। তো আপনারা বলছে এই 4 বিন্দু দিয়ে যে চতুর্ভুজ হয়, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চতুর্ভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করা যায়? 4টা যদি বিন্দু জানা থাকে, হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, এই যে সারাশের নিয়ম, এটা কিন্তু আমি সরল রেখায় পড়ায় আসছি। x1, এই যে x1 y1, ঠিক আছে, এটা কিন্তু সারাশের নিয়ম অনুযায়ী এভাবে কিন্তু ক্ষেত্রফল গঠন করা যায়। এই যে দেখেন, একটা উপবৃত্তের ফোকাস দ্বয় ও মূল বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। একটা উপবৃত্তের ফোকাস দ্বয়, ফোকাস হচ্ছে এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, দুইটা ফোকাস নির্ণয় করবেন, +-a,0। তারপর হচ্ছে মূল বিন্দু মনে করেন এখানে আছে, তাহলে এই তিনটা দ্বারা গঠিত যে ক্ষেত্রফল, এই 3 বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন না? ডেফিনেটলি পারা উচিত আপনার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা ভাইয়া। এখন কিন্তু সব পুরানো কাসন দিয়ে নতুন করে ঘাটা হচ্ছে। তো এই পর্যন্ত যারা আছেন তারা আমাকে বলেন যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত যদি ক্লিয়ার হন, তাইলে ভাইয়া হচ্ছে স্পর্শক নির্ণয়ের শর্ত শিখাবো, আর বেশি নাই, আর মাত্র 3 পেজ বাকি আছে। ঠিক আছে, উপবৃত্তের আর মাত্র 3 পেজ বাকি আছে। তো কে কে আছেন ভাইয়ার সাথে, ভাইয়াকে একটু জানায় দেন, আমি একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করি। আপনাদের কি বোরিং লাগতেছে? আপনারা কি বুঝতেছেন? আমার বসার সিটটা আমি ফ্যান রেখে দিছি, তো বসার সিট নাই আমার এই মুহূর্তে, খুবই কষ্টে আছি। ঠিক আছে, তো ভাইয়াকে একটু সবাই জানায় দেন কি অবস্থা, বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে? বসতে বড়ই ভালো লাগে। আচ্ছা, এই আপনারা একটু আমাকে জানান তো, আপনারা কে কোন কলেজের? আসানুল্লাহ, হাবিব আলম, সামি, সানজিদা আফরিন, একটু জানান তো কে কোন কলেজের। কলেজ বা ডিস্ট্রিক্ট একটু বুঝান, আমি একটু জানতে চাই যে কে কোন ডিস্ট্রিক্ট। আমার খুব মজা লাগে যে যখন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমার কাছে ক্লাস করে, আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি লাইফে কিছু একটা করতে পারতেছি, আমি মানুষকে কোনো না কোনো ভাবে হেল্প করতেছি, এবং আমার দ্বারা বিভিন্ন জায়গার মানুষ উপকৃত হচ্ছে, নিজেদের খুব ভালোই লাগে। মানে তখন খুব বড় ফিল হয় যে না, মানুষ ভালো কাজ করতেছো। ঠিক আছে, একটু বলেন তো কাইন্ডলি। আর ভাইয়া এই ফাঁকে একটু জিরায় নেই। হ্যাঁ ভাইয়া, প্রচন্ড পায়ে ব্যথা করতেছে। ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়ায় আছি তো। আবার একটু পরে আপনাদের ক্লাস শেষ করে আমার আবার পেইড ব্যাচে ক্লাস আছে। ঠিক আছে, ভারী মুশকিলে আছি, খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে, খুবই ঝামেলা আছে। এই যে আজকে ভাবলাম যে অধিবৃত্ত সহ শেষ করবো, পারলাম না, মানে আরেকটা ক্লাস লাগবে।
আজকে সন্ধ্যাবেলা আপনারা আবার ক্লাস করবেন? ভাইকে একটু জান করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন যে আমি সন্ধ্যাবেলা আবার আসবো, আইসা অধিবৃত্তটা নিয়ে আজকে দফা রফা করে ফেলবো। হ্যাঁ, তো আপনারা একটু ভাইকে জানান। একজন বলছে রাজশাহী ডিস্ট্রিক্ট, একটা বলছে বাড্ডা থেকে, নরসিংদী জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার আমি ভাই। আসলে আপনি মাদ্রাসায় পড়েন? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হাবিব আলম সাহেব বলছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁও। নো আচ্ছা, চিনছি। তারপরে বাতাসের উপরে জাদুঘরের মতো বসে থাকে। আচ্ছা, কক্সবাজারের, ওরে বাপরে বাপ, মাশাআল্লাহ। কক্সবাজার আসতেছি কয়েকদিনের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, হাবিব আলম সামি বলতে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আপনাদের আহ ভাইয়া তোমার অফলাইন ক্লাসগুলো অনলাইনের মতো ফিল হয়। আমি বুঝি নাই জিনিসটা, অফলাইন ক্লাস আমি কবে করাইলাম আবার? আপনি আমার ক্লাস করছিলেন কখনো? সন্ধ্যায় করতে পারবো ভাইয়া, আসেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসবো ইনশাল্লাহ। তো আপনাদের ওইদিকে গেলে, যে কক্সবাজার যখন যাই না, আমরা তো সাইকেল চালায় যাই। তো হচ্ছে এবারও সাইকেল নিবো ইনশাল্লাহ, প্ল্যান আছে। তো হচ্ছে মেরিন ড্রাইভ পুরোটা কভার করবো আর কি। আর হচ্ছে ওই যে একটা সাইড আছে টেকনাফ, আছে না, টেকনাফ থেকে একটু সামনে এদিকে একটা জায়গা আছে। তো ওই জায়গাটা আমরা রেগুলার ক্যাম্পিং করি আর কি, আমরা তাবু বাস করি। তো হচ্ছে যে ভালো, কি যেন জায়গাটার নাম ভুলে গেছি আসলে আমি। ঠিক আছে, কচ্ছপিয়া, কচ্ছপিয়া নাম শুনছেন কিনা কখনো? কচ্ছপিয়া, ঠিক আছে। কচ্ছপিয়াতে আর কি আমরা ক্যাম্পিং করি। তো এখন দেখেন কি বলছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? বরাবরের মতো একই কথা, বরাবরের মতো একই কথা, ঠিক আছে। যে উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, দেখেন কে এর মান কত হইলে এই রেখাটি এটার স্পর্শক হবে। ওই যে কালকে যে আপনাকে একটা জিনিস শিখাইছিলাম না, প্যারাবোলার ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে কি শিখাইছিলাম ভাইয়া, এইটা যদি এটার একটা স্পর্শক হয় তাহলে আলটিমেটলি কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো। এরকম একটা আকৃতি আপনাকে আমি গতকালকে শিখাইছিলাম না, আজকে কিন্তু সেম সিস্টেমই অ্যাপ্লাই করবো। দুনিয়ার সবার ক্ষেত্রে কথা সত্য, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দুনিয়ার সবার ক্ষেত্রে কথা সত্য হইলো, এখানেও কিন্তু একটা শর্টকাট আছে। গতকালকে যেমন সি ইকুয়াল টু এ বাই এম শিখাইছিলাম, ঠিক আছে। গতকালকে ভাইয়া কি শিখাইছিলাম, সি ইকুয়াল টু এ বাই এম। আর আজকের যে শর্ত সেটা হচ্ছে যে সি ইকুয়াল টু প্লাস মাইনাস, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। কেমন? এই হচ্ছে আজকের শর্ত, যে একটা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এইটা, ঠিক আছে। একটা সরল রেখা বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকৃতির একটা রেখা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এরকম আকৃতির একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন তো, খেয়াল করে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে এম এর মানটা কত ভাইয়া, 2। তারপর সি এর মানটা কত ভাইয়া, এই যে কে, ঠিক আছে। তাহলে এম আর সি এর মান জানি। আর এটাকে একটু আকৃতি দেই, এক্স স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার বাই দেখেন 14 দিয়ে ভাগ করলে 16 থাকে, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ার বাই 144 কি 4 দিয়ে ভাগ করা যায়? দেখি তো, 3 4 12 আর 4 6 24, ঠিক আছে। এটা 36 আসবে, আমি যদি ভুল না করে থাকি এটা 36 আসবে। সবাই একটু খেয়াল করে দেখেন তো এটা 36 আসে কিনা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, 36 ইকুয়াল টু কত, 1। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমি এ এর মান জানি, এ এর মান এই যে দেখেন, ভালো কথা, এ এর মান এখান থেকে আমি কত জানি, 4। এ এর মান আমি কত জানি, 4, ঠিক আছে। তারপর বি এর মান আমি কত জানি, 6। কেমন? এই যে দেখেন, আমি বলছি কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখা একটা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এইটা, একটা স্পর্শক হওয়ার শর্টকাট শর্ত হচ্ছে এটা, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এখন এটা যদি হয়, এখন আপনারা বলছে কে এর মান কত হইলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে, তাহলে কে এর মান কত হইলে এই রেখা বৃত্তকে স্পর্শ করে, এই যে এটাই বের করবো। এখন দেখেন সি ইকুয়াল টু আমরা কি জানি, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই একটু আমার সাথে সাথে লিখে ফেলেন, বারবার পড়েন আর লিখেন, ঠিক আছে। সি এর মানটাই কি, কে এর মান, তাই না? তার মানে কে এর মান কিন্তু এখান থেকেই পাবো, রুট ওভার এ স্কোয়ারের ভ্যালু কত, 4 4 16, এম স্কোয়ারের ভ্যালু কত, 2 2 4। তারপর বি স্কোয়ারের ভ্যালুটা কত, 6 6 36। তাহলে দেখেন তো, প্লাস মাইনাস 4 16 64, 64 আর 36 কত, 100, 100 কে রুট করলে কত, 10। তার মানে কে ইকুয়াল টু কত আসবে ভাই, প্লাস মাইনাস 10। তার মানে কে এর ভ্যালু যদি প্লাস মাইনাস 10 হয়, তাইলেই হচ্ছে কি এটা উপবৃত্তের স্পর্শকের সত্য হবে, ঠিক আছে। সেম ভাবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি এত উপবৃত্তের স্পর্শ করলে সি এর মান কত, এটা আপনারা আমাকে একটু করে দেন তো। এটা এখনই ক্লাস ওয়ার্ক, যেহেতু আমি এখন দাঁড়াইতে পারতেছি না, একটু ক্লাস ওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনাকে, হ্যাঁ। তো এটা একটু ক্লাস ওয়ার্ক করেন, এই ফাঁকে দেখি। আচ্ছা ভালো কথা, আসানুল্লাহ ভাইয়ের কথা আমার মনে পড়ছে। আসানুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যখন মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনাদের পড়াশোনা তো আমাদের থেকে অনেক বেশি, আপনারা আরবি পড়েন, আরো অনেক কিছু পড়তে হয়, তো আমরা তো আসলে এত কিছু পড়ি নাই।
তো আমি সবসময় হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে খুবই নলেজেবল ভাবি। তো কথা হচ্ছে চেষ্টা চালায় যান, ইনশাল্লাহ ভাই অনেক ভালো করতে পারবেন। কেমন একটা সময় বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি এরকম ছিল যে মাদ্রাসার পোলাপান কখনো বুয়েটে পড়ে না, মেডিকেলে পড়ে না, এরকম কিছু হয় না। বাট আমি আমার দেখা, আমার লাইফে দেখা, ঠিক আছে, আমি প্রচুর মাদ্রাসার স্টুডেন্টস দেখছি, আমার বন্ধু দেখছি, সে হাফেজ ছিল, সে হাফেজি পাশ করার পরেও সে আমাদের সাথে সমান তালে পাল্লা দিয়ে চুয়েটে পড়াশোনা করছে, ঠিক আছে। তো এরকম বুয়েটে বিভিন্ন জায়গায় আছে। তো এটা একটা ভুল ধারণা। তো আপনি আশা করি এরকম কোনো ধারণার মধ্যে নাই। তো ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। কেমন? আচ্ছা, রুবা বলছে চিনতে পারছি ভাইয়া, 36 ভাইয়া, রাইট, ঠিক আছে। তাহলে আই হোপ এইটাও ক্লিয়ার। এই যে স্পর্শক হওয়ার শর্ত, এটাকে মিলাইতে পারছেন সবাই? পরেরটা কই? সিডব্লিউ এর উত্তর কত? সি এর মান কত? সি এর মান কি 36 বলছেন না কিসের মান 36 বলছেন? বুঝি নেই এখনো। y equal to mx plus c, এখানে m এর মানটা কত? 2, c এর মান তো c। তারপরে বলছে সরল রেখাটি এত উপবৃত্তের স্পর্শক হলে, তার মানে x স্কয়ার বাই কত হবে? x স্কয়ার বাই হচ্ছে 4 আর y স্কয়ার বাই হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে c এর মানটা কত? c এর মানটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার। a স্কয়ারের ভ্যালুটা কত হবে? 4 4 16 ইনটু m স্কয়ার। m স্কয়ারের ভ্যালুটা হবে 2 2 4, তার মানে 4 16 64 প্লাস আপনার ওইটা হচ্ছে কত? 64 64 প্লাস আপনার b স্কয়ারের ভ্যালুটা কত আসতেছে? b স্কয়ারের ভ্যালু আসতেছে 3, তাহলে 64 প্লাস 3 67, তার মানে রুট ওভার 67 আসতেছে। এই পোলাপান কত আসতেছে? রুট ওভার 19 আসতেছে। কেন 19 আসতেছে ভাইয়া? একটু হিসাব করি তো, দেখি তো আরেকবার। y ইকুয়াল টু m, m এর ভ্যালুটা কত? 2, আমি ভুল করতেই পারি, খুব স্বাভাবিক। আর c তো c, আর এখান থেকে a এর ভ্যালুটা কত পাবো? x স্কয়ার বাই a স্কয়ার, মানে a স্কয়ারের ভ্যালুটা হচ্ছে 4, তার মানে a এর ভ্যালুটা হচ্ছে 2, ঠিক আছে। আবার y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ারের ভ্যালুটা কত আসবে? b স্কয়ারের ভ্যালুটা আসবে 3, কেমন? আচ্ছা, তাহলে a স্কয়ারের ভ্যালু 4, b স্কয়ারের ভ্যালু 3, তাহলে এটা কত আসবে? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ারের ভ্যালুটা হচ্ছে 4 ইনটু m স্কয়ার, m স্কয়ারের ভ্যালু হচ্ছে 2 2 4, সরি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে ভুল হিসাব করছি, ঠিক আছে। প্লাস হচ্ছে b স্কয়ার 3 4 4 16 আর 3 19, ভেরি গুড। প্লাস মাইনাস 19 হবে এটার উত্তর, নট অনলি রুট ওভার 19, কেমন? এই যে একটু পণ্ডিতি দেখাইলাম। হ্যাঁ হবে হবে, আসানুল্লাহ ঠিক আছে, সানজিদা আফরিন ঠিক আছে, ভাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ। রুবা আপু আপনি উত্তর দেন নাই, ঠিক আছে, আমি খেয়াল করছি। আচ্ছা খেয়াল করেন, এখন এত উপবৃত্তের এত বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, এই অঙ্ক তো একভাবে করাইছি, এখন এটা যদি ভাইয়া সিকিউতে আসে, এটা যদি সিকিউতে আসে কেমনে করব? কেমনে করব গত ক্লাসে শিখাইছি, ঠিক আছে, সব স্পর্শকের বেলায় ঘটনা সেম। দেখেন কেমনে করব, তখন হচ্ছে y এর মানটা এটার মধ্যে বসাবো, y এর মানটা এটার মধ্যে বসালে কি একটা দ্বিঘাত সমীকরণ পাবো না? কেমন পাবো? এই যে দেখেন 9x স্কয়ার প্লাস 4 ইনটু 2x প্লাস k হোল স্কয়ার, এই যে একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম না? এটাকে কি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। তো পারার পরে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে, এবং সেই সমীকরণ যখন সমাধান করতে যাবেন দেখবেন যে দুইটা মান আসে, কিন্তু একটা রেখা যখন একটা উপবৃত্তকে স্পর্শ করে সে তো একটা বিন্দুতে স্পর্শ করে, কিন্তু দ্বিঘাত সমীকরণ বা এক্স এর ভ্যালু তো দুইটা আসার কথা। তো দুইটা আসলে দুইটার মান যদি সেম আসে তাইলে ওকে, কিন্তু দুইটার মান যদি ভিন্ন আসে তাইলে এটা কিন্তু স্পর্শ করতে পারবে না, কারণ একটা রেখা স্পর্শক তখনই হয় যখন একটা বিন্দুতে স্পর্শ করে। তার মানে তখন ডিটারমিনেন্টের মানটা হবে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? 0। এখান থেকে আপনার c এর মানটা বা k এর মান যাই বলে না কেন সেটা চলে আসবে, ঠিক আছে। আই হোপ এটা ধরতে পারছেন সবাই। তো এটা যদি ধরতে পারেন, এখন আসেন এখানে আসি। এত উপবৃত্তের এত বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করো, গত ক্লাসেই শিখাই দিছি। এটা কি x স্কয়ার বাই 4 স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1, এরকম কোন একটা জিনিসের 4,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া কি শিখাইছিলাম যে এটার স্পর্শকের সমীকরণ হবে x ইনটু x1 ডিভাইডেড বাই 4 স্কয়ার প্লাস y ইনটু y1 ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে দেখেন তো x1 এর ভ্যালুটা কত? 4, তার মানে এটা আসবে 4x বাই 4 স্কয়ার প্লাস y1 এর ভ্যালুটা কত? 0, মানে হচ্ছে 0 ইকুয়াল টু কত? 1। তাহলে দেখেন তো এই যে 4 4 কাটা দিলে তাহলে মানে কত? উত্তর আসবে x ইকুয়াল টু 1, তার মানে x মাইনাস 1 ইকুয়াল টু 0। সেটাই হচ্ছে আপনার স্পর্শকের সমীকরণ। আই হোপ স্পর্শকের সমীকরণটা সবাই পারবেন, কেমন? তারপর আপনাকে বলছে স্পর্শকের ঢাল। আপনি স্পর্শকের সমীকরণ বের করলে ঢাল বের করতে পারবেন না? সমীকরণ থেকে তো ঢাল বের করা যায়, তাই না? তো সবাই কি বুঝছি এগুলো কি পারবো? সমীকরণ থেকে ঢাল কেমনে বের করে ভাইয়া? ওই যে y ইকুয়াল টু mx প্লাস c চিন্তা করবেন, এই m এর মানটাই তো ঢালের মান, দ্যাটস ইট। এই যে এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c চিন্তা করেন, m এর মানটাই ঢালের মান। এগুলো কিন্তু খুবই ইজি, খুবই সস্তা। তো এখন দেখেন লাস্ট টাইপে চলে আসছি, মানে লাস্ট ইয়াতে চলে আসছি পেজে। তাহলে কি বলছে? y ইকুয়াল টু x মাইনাস 5, সরলরেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত? স্পর্শবিন্দুর কি জানতে চাইছে? স্থানাঙ্ক জানতে চাইছে, কেমন? তাহলে দেখেন তো এখন যদি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক জানতে হয় তাহলে অবশ্যই y এর মানটা এখানে বসাইতে হবে। মানটা বসায় কি এটার সমাধান করতে হবে।
ডেফিনেটলি সমাধান করতে হবে। এখন আপনার সমাধান করলে আপনি এক্স এর ভ্যালু পেয়ে যাবেন, এটা তো আপনি বুঝছেন। আচ্ছা, এটা যদি বুঝেন, এখন দেখেন আপনি এইটা এমসিকিউ তে কেমনে করবেন? এমসিকিউ তে করবেন কি, এই যে এই সমীকরণটারে সিদ্ধ করবে না, তাহলে এই বিন্দুটা বসাবেন, দেখবেন সিদ্ধ করে কিনা। এই বিন্দুটা বসাবেন ক্যালকুলেটরের মাধ্যমে, দেখবেন সিদ্ধ করে কিনা। এটারও বসাবেন, সিদ্ধ করে কিনা। এটারও বসাবে, দেখবেন সিদ্ধ করে কিনা। যে সিদ্ধ করবে ভাইয়া, তার লাল সালাম দিয়া বলবেন যে তুমি স্পর্শ বিন্দু, ঠিক আছে? কারণ স্পর্শ বিন্দুটা কি হবে? স্পর্শ বিন্দুটা এই উপবৃত্তকে কি করছে, উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আবার এটা স্পর্শকের উপরস্থ একটা বিন্দু, মানে ও হচ্ছে এটারও সিদ্ধ করে, এটারও সিদ্ধ করে। তা আপনি একটু টেস্ট করবেন কোনটা দুইটারে সিদ্ধ করে, তাইলে কাজ হয়ে গেছে। তারপর বলছে বি এর মান কত হইলে এত উপবৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। খেয়াল করেন, বি এর মান কত হইলে, এই বি এর মানটা কত হইলে এই উপবৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। তো একটা উপবৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার, এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, একটা উপবৃত্ত এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন হচ্ছে ওর ওয়াই এর মানটা 0 হবে, মানে হচ্ছে a,0 হবে, a,0 বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে? একটা উপবৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন ওর ওয়াই এর মানটা কত হবে ভাইয়া? 0 হবে, ঠিক আছে? তো ওয়াই এর মানটা 0 হবে আর এক্স এর একটা মান থাকবে। আচ্ছা, এটা একটু সবাই ভাইকে বলেন তো এটা কিভাবে করা যায়। এত রেখাটি যদি আপনার এই উপবৃত্তকে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষরে স্পর্শ করে, তাইলে এটা কত বিন্দু দিয়ে যায়? এটা একটু বলেন তো সবাই ভাইকে, এটা কেমনে করা যায়? এখানে একটু চিন্তা করি, দেখেন এটা কি অপশন টেস্ট করব? আমার বলছে বি এর মান কত হইলে, এটা তো ডিরেক্ট বের করা যাবে না, আমি জাস্ট এটাই বুঝতেছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে অঙ্ক করে আমি বের করতে পারতেছি না এই মুহূর্তে, বাট এটার মনে হয় অঙ্ক নাই, এটা এমসিকিউ স্ট্যান্ডার্ডই মনে হয়। দেখেন আমি আপনাকে কি বুঝালাম যে এই উপবৃত্তটা এই এক্স অ্যাক্সিস কে যখন স্পর্শ করবে তখন তার ওয়াই এর মানটা কত হবে? 0 হবে, এটা তো বুঝাইছেন। তো এটা যদি বুঝেন, এখন দেখেন বি এর মান কত হলে এটা আপনার এক্স অক্ষকে স্পর্শ করবে, এটা কি বি এর মান কত হলে না ওয়াই এর মান কত হলে? প্রশ্নে কি একটু ভুল আছে কিনা? আচ্ছা দাঁড়ান ভাই একটু চিন্তা করি, বি এর মান যদি 2 দুগুণা 4 হয় আর ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, বি এর মান যদি 2 দুগুণা 4 হয় তাহলে কি হইতে পারে? আমি একটু চিন্তা করি, বা বি এর মান যদি 0.5 হয়। সবাই একটু এটা ভাইয়াকে বুদ্ধি দেন তো, বলেন তো এটা কেমনে করা যায়? বি তো, আচ্ছা এটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করলে এর একটা বিন্দু বের করতে হবে। বিন্দুটা আমি কেমনে বের করব? বিন্দুটা যদি এর মান তো আমার জানা নেই, এর মান জানা থাকলে না আমি বিন্দুটা বের করতে পারতাম। শুধু এক্স অক্ষকে স্পর্শ করতে বলা আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? আচ্ছা আমি একটা জিনিস দেখি, এখানে তো আমাকে কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে 1 2, এ এর ভ্যালু আর বি এর ভ্যালু দেওয়া নেই। দাঁড়ান ভাই এটা নিয়ে একটু গবেষণা করি, হ্যাঁ এটা নিয়ে একটু গবেষণা করি। আমার চিত্রটা হবে এরকম, চিত্রটা কিরকম হবে দেখেন, এটা নিয়ে আমরা একটু গবেষণা করি। কারণ হচ্ছে যে এই অঙ্কটা এখন পর্যন্ত স্পষ্ট না যে অঙ্কটা ঠিক আছে না অঙ্কটা ভুল আছে। কেমন, এই অঙ্কটা একটু চেক করি ভাই, আপনারাও এফাকে যদি কোনো বুদ্ধি থাকে বা নলেজ থাকে ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন। আমার যদি এইটা হয় ঘটনা, হ্যাঁ আচ্ছা এটা যদি ঘটনা হয়, আমার কেন্দ্রটা বলছে 1,2 বিন্দুতে, তাহলে আমার কেন্দ্রটা হচ্ছে এখানে 1,2 বিন্দুতে। এখন এর মানও জানি না, বি এর মানও জানি না, তাই না? আচ্ছা আর জাস্ট একটা জিনিস বলছে, ও হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, ধরলাম এক্স অক্ষকে এই যে বিন্দুতে স্পর্শ করছে। এখন এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করবে সেটা হচ্ছে a,0 বিন্দু হবে, ঠিক আছে? এখন আমি কেমনে বুঝবো? যদি আপনার বি এর মানটা 0.5 হয় তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে এটা, ও বুঝা গেছে। আসেন। এটা তো 2 একক উপরে আছে, ঠিক আছে দাঁড়ান ভাইয়াকে একটু ভাবতে দেন। এটা 2 একক উপরে আছে, তাহলে এটার কি 2 একক নিচে এটা হওয়ার কথা? এক্স অক্ষকে স্পর্শ করলে 2,0 বিন্দু। আচ্ছা এটা তো হয় না 0 0, দাঁড়ান এটা এক্স অক্ষকে স্পর্শ করছে এরকম, ঠিক আছে আমার মনে হয় আমি বুঝতে পারছি জিনিসটা কেমন। দেখেন জিনিসটা হচ্ছে এরকম যে আমার এই মুহূর্তে আমার কেন্দ্রটা হচ্ছে 1,2 বিন্দুতে, হ্যাঁ তো কেন্দ্রটা যদি 1,2 বিন্দুতে হয় আমার উপকেন্দ্রটা হবে এরকম। এই যে আমার এই অ্যাক্সিসটা কি, এই অ্যাক্সিসটা হচ্ছে মাইনর অ্যাক্সিস আর এটাকে মেজর অ্যাক্সিস আমি ধরে নিলাম, ঠিক আছে? এখন দেখেন 1,2 বিন্দুতে স্পর্শ করছে না, তাইলে এখন আবার আপনাকে আমি বলছি এই উপবৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে। এখন 1,2 বিন্দুতে হচ্ছে ওর কি, 1,2 বিন্দুতে হচ্ছে ওর আপনার কেন্দ্র আছে, 1,2 বিন্দুতে ওর কি আছে, কেন্দ্র আছে। আর এই উপবৃত্তটা কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে কোন বিন্দুতে, এই যে এই বিন্দুতে, যদি চিত্রটা ঠিকভাবে আঁকাই
তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে এক্স অক্ষকে যখন স্পর্শ করছি তখন তো এখানে আমার ওয়াই এর মান 0 হবে, এক্স এর মানও 0 হবে না, এটা কোনোভাবেই মিলতেছে না। ঠিক আছে, আমার মনে হয় প্রশ্নটা একটু ভিন্ন হবে যে ওয়াই এর মান কত হইলে, ঠিক আছে, আই এম নট শিওর, বাট এই ওয়াই এর মান কত হইলে এই উপবৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে এরকম হবে। তাহলে ওয়াই এর মান কত হইলে, ওয়াই এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে 2 - 2 = 0, তাই না? 2 - 2 = 0, তখন হচ্ছে যে এটা হইতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ এটার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এই প্রশ্নটা একটু দেখবো, এই প্রশ্নটা বুঝাই যাইতেছে না এই মুহূর্তে। আর লাস্ট প্রশ্নটা দেখেন, এত রেখাটি এত উপবৃত্তের স্পর্শ করলে সি এর মান কত? সি এর মান বের করার তো সিস্টেম একটাই, সি = কত, +√a² m² প্লাস হচ্ছে b²। আপনারা এটা একটু করেন ভাইয়া, এই ফাঁকে ওটা একটু ভাবি, এটার উত্তরটা আপনারা আমাকে জানান 3 নম্বরটার, এই ফাঁকে ভাইয়া ওটাটা আরেকটু ভাবি, ভাইবা চিন্তা আপনাকে উত্তর দেই। ঠিক আছে, আচ্ছা আপনারা এই ফাঁকে এটা একটু করেন, এটা আপনারা নিজেরাই পারেন। এটা লাস্ট অঙ্ক, এত উপবৃত্তকে যদি স্পর্শ করে একটু ভাবনা চিন্তা করা দরকার। আচ্ছা 1 2 বিন্দুতে যদি ইয়ে করে 1 2, ঠিক আছে, তাহলে বি এর মান 2 বা 3 বা 1 হলে কি লাভ? ভেরি গুড। স্পর্শ করে নাকি ছেদ করবে? ছেদও তো করতে পারে। বি এর মানটা তো উপরের মানটা তাহলে কত হতে হবে? এটা যদি এভাবে স্পর্শ করে এক কথা, ছেদ করে আর এক কথা, এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা এটা আমি দেখতে হবে, এটা ঝামেলাটা কি, সমস্যা নাই, দেখি এ ফাঁকে কেউ উত্তর দিচ্ছে কিনা। ডি নম্বরটা হচ্ছে এটার উত্তর, +-4√3। ঠিক আছে, আচ্ছা আমি একটা কথা বলি, এই যে এই অঙ্কটা আছে না, এই অঙ্কটার এই মুহূর্তে হচ্ছে যে উত্তর মাথায় আসতেছে না বা প্রশ্নটাই বুঝতেছি না। ঠিক আছে, আপনারাও চেষ্টা করেন বাসায়, ভাইয়াও চেষ্টা করি, আর এরই মাধ্যমে এখনো শেষ হয়নি, আমাদের আর একটু বাকি আছে। ঠিক আছে, লাস্ট আর একটা স্লাইড বাকি আছে। তো লাস্ট স্লাইডটাই যদি আমরা যাই, এই স্লাইডটা কি বলছে? এই স্লাইডটা বলছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক ও সমীকরণ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, এই যে দেখেন এগুলা প্রশ্ন আসছে। ঠিক আছে, পরামিতিক স্থানাঙ্ক কি সেটা বলি। ঠিক আছে, আপনার উপবৃত্তের মধ্যে কি এক্স থাকে না আর হচ্ছে ওয়াই থাকে না? তো এক্সটাকে যদি আপনি a cos থিটা দ্বারা প্রকাশ করেন আর ওয়াইটাকে যদি আপনি b sin থিটা দ্বারা প্রকাশ করেন, ওয়াইকে কি দ্বারা প্রকাশ করেন? b sin থিটা দ্বারা প্রকাশ করেন, তাইলে দেখবেন যে উপবৃত্তটা এরকম a cos থিটা b sin থিটা দ্বারা প্রকাশিত হয়েছে। তার ফলে যে সমীকরণটা পাবেন সেটাকে বলে পরামিতিক সমীকরণ। তাহলে আমরা কি করব, x এর জায়গায় জাস্ট a cos থিটা লিখবো আর y এর জায়গায় জাস্ট b sin থিটা লিখবো, তাইলে যে সমীকরণ পাবো সেটা পরামিতিক সমীকরণ হবে। ঠিক আছে, এখন বলছে এত উপবৃত্তে এত এবং এত বিন্দু দুটির পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এই বিন্দু দুইটার কি নির্ণয় করতে বলছে? পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন দেখেন আমরা কি জানি, এই উপবৃত্তের ক্ষেত্রে এই যে দেখেন এই বিন্দু দুটো নির্ণয় করতে বলছে না 3,0। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এইগুলোর যদি পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করি তার মানে হচ্ছে x = a cos থিটা আর y = b sin থিটা, এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে এই যে থিটার যে ভ্যালুগুলা সেগুলো আমাদের বের করে নিতে হবে, তাই না? থিটার ভ্যালুগুলো বের করে নেওয়াই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তাহলে আমরা থিটার ভ্যালু কিভাবে বের করবো? এখন থিটার ভ্যালু বের করার জন্য আপনার আলাদা একটা সূত্র আছে। ঠিক আছে, থিটার ভ্যালু বের করার জন্য সূত্রটা কি? থিটা = tan ইনভার্স ay/bx। ঠিক আছে, tan ইনভার্স কি? ay/bx। কেমন? তো ভাই আপনাদেরকে এখন দেখাই, দেখেন থিটা কি? থিটা tan ইনভার্স ay/bx। কেমন? এখন আপনি বলবেন ভাইয়া কোনটা কি, কিছুই বুঝতেছি না। ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, নো টেনশন। হ্যাঁ, এখন দেখেন আপনি কি এর জন্য পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছেন, তো এই বিন্দুটা কত আছে? 3,0 বিন্দু দেওয়া আছে, তাই না? তাহলে আপনি করবেন কি, যে মূল সমীকরণ থেকে a এর মানটা কত? 5। মূল সমীকরণে a এর মানটা কত? 5, b এর মানটা কত? 3। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? থিটা tan ইনভার্স এর ভ্যালুটা কত? 5 আর b এর ভ্যালুটা কত? 3। এখন 5 * y না, এই যে দেখেন এই বিন্দু পরামিতিক স্থানাঙ্ক বলছে, এখানে y এর মানটা কত? 0, তারপর এখানে x এর মানটা কত? 3। ঠিক আছে, তাহলে যাই হোক tan ইনভার্স 0ই আসবে। এটা tan ইনভার্স 0 আসা মানে কি? tan কত ডিগ্রি মান 0? tan 0 ডিগ্রির মান 0। কেমন? tan কত ডিগ্রির মান 0? tan 0 ডিগ্রির মান 0। ঠিক আছে, তাহলে এখন আপনাকে বলছে কি, যে এই উপবৃত্তে এত এর যে পরামিতিক স্থানাঙ্ক সেটা নির্ণয় করো। তো তার ফলে আপনি কি পেলেন? এই যে একটা কোণ নির্ণয় করে ফেললেন না, থিটা মানটা, এটাকে আমরা কি বলতেছি? উৎকেন্দ্রিক কোণ। এটাকে আমরা কি বলতেছি? উৎকেন্দ্রিক কোণ বা হচ্ছে পরামিতিক কোণ। কেমন?
এই যে থিটার মানটা জানি। এখন আপনারা আমি কি শিখাইছি যে এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক যদি নির্ণয় করতে হয়, পরামিতিক স্থানাঙ্ক কি হবে, x = a cos θ। এর মানটা কত, এর মানটা হচ্ছে 5, আর হচ্ছে থিটার মানটা কত পাইছি, cos 0 ডিগ্রি পাইছি। তার মানে 5 cos 0 ডিগ্রি মানে হচ্ছে 5, cos 0 ডিগ্রি মান কত 1। তারপর y = কত, b sin θ, b sin θ, ঠিক আছে। sin θ মানে কত, sin 0 ডিগ্রি। তার মানে b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 3, তার মানে 3 * sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 0। তার মানে আপনার 3,0 এর পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে 5,0। আরেকবার আমি বুঝাই দিচ্ছি, দেখেন এই উপবৃত্তে আমরা সবসময় মাথায় রাখবো পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে x = a cos θ, y = b sin θ। এখন আপনারা বলছে এই উপবৃত্তে 3,0 আর এই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। তো ভাইয়া জাস্ট 3,0 এর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করব। তো পরামিতিক স্থানাঙ্ক যদি নির্ণয় করতে হয় আমার x = a cos θ লিখতে হবে। a এর মানটা কত, a এর মানটা হচ্ছে এই যে a² মানে 5, ঠিক আছে। তারপর হচ্ছে b এর মান লাগবে, b এর মানটা কত, b এর মানটা হচ্ছে আপনার 3, ঠিক আছে, এই সমীকরণ থেকে পাচ্ছি। আর যে cos θ sin θ, এই থিটার মানটা কোথা থেকে আসবে, থিটার মানটা বের করতে হবে। θ = কত, tan ইনভার্স ay/bx, ঠিক আছে, ay/bx। এখন দেখেন আপনি বলবেন ভাই এই 3,0 এর কাজ কই, এই যে কাজটা এইখানে, ঠিক আছে। এইখানে দেখেন আপনার এর জায়গায় কত বসছে, এর জায়গায় বসছে আমার ওই যে সমীকরণ থেকে 5, বি এর জায়গায় বসছে সমীকরণ থেকে 3। আর এই যে xy আছে না, এই xy মানে এই কোণটা কার জন্য, এটা 3,0 এর জন্য কোণ নির্ণয় করছি। তাহলে 3,0 এর জন্য কোণটা বের করলাম, তার ফলে হচ্ছে 0 ডিগ্রি আসলো। তাহলে আমরা এখন পরামিতিক স্থানাঙ্ক বের করব, x = a cos θ। তাহলে এর ভ্যালু ছিল 5 সমীকরণ থেকে, আর cos θ এর মানটা এই যে এখান থেকে বের করছি 0 ডিগ্রি। আবার হচ্ছে এই যে 0 ডিগ্রি বসাইছি, এভাবে মানটা আসছে। তাহলে আমি আশা করব সবাই বুঝছেন পরামিতিক স্থানাঙ্ক কিভাবে করতে হয়। তাহলে আমি যেভাবে 3,0 এর জন্য করছি আপনি 5,3 এর জন্য নিজে নিজে কিন্তু করতে পারবেন। তারপর দেখেন এই যে এখানে বলছে কি আপনার ডাইরেক্ট প্রশ্ন আসছে এরকম, কখনো এই প্রশ্ন আসে নাই, বাট এটা আমি শিখাই দিলাম। তো আপনাদের আসে কিরকম প্রশ্ন, এই যে এরকম x² + a² + y² + b² = 1 উপবৃত্তটির পরামিতিক স্থানাঙ্ক কত। পরামিতিক স্থানাঙ্ক কি, a cos θ, b sin θ, x = a cos θ, y = b sin θ। এই প্রশ্ন কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে। তারপর সেম ভাবে এই যে এই প্রশ্ন বোর্ডে আসছে, এত উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক 2 cos θ, sin θ। এটা কিনা আমি তো জানি না, এটা একটু বাইর করে দেখি, ঠিক আছে। কি দেওয়া আছে, x² + 4y² = কত, 4 দেওয়া আছে, তাই না। তো 4 দিয়ে ভাগ করেন, x²/4 প্লাস হচ্ছে y²/1 = কত, আপনার 1, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে a এর ভ্যালুটা কত, 2। তাহলে আমরা পরামিতিক স্থানাঙ্ক কি জানি, a cos θ, তার মানে হচ্ছে 2 cos θ। আর হচ্ছে y = কত, b sin θ, b এর মানটা কত, 1 sin θ, তার মানে শুধু sin θ। তার মানে 2 cos θ sin θ, এটা কিন্তু সঠিক পরামিতিক স্থানাঙ্ক, বুঝতে পারছেন। তারপর বলছে এটা ক্ষুদ্রাক্ষ x অক্ষ বরাবর। তা আমার বৃহদাক্ষ কত হবে, এই যে a এর মানটা বড় আর b এর মানটা হচ্ছে ছোট। তাহলে a এর মান বড়, b এর মান যদি ছোট হয়, তাহলে আমি দেখতেছি ক্ষুদ্রাক্ষ হচ্ছে y অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ x অক্ষ বরাবর না, x অক্ষ বরাবর হচ্ছে বৃহদাক্ষ, তার মানে এটা ভুল। তারপর ফোকাস দ্বয়ের দূরত্বের গুণফল হচ্ছে 2√3, এটা বের করবেন, 2 × a × e বের করবেন, তার মানে এটার উত্তর আসবে 1 ও 3, যা বুঝতে পারছি, ঠিক আছে। আই হোপ সবাই ক্লিয়ার। ভাইয়া সবাই কি পরামিতিক স্থানাঙ্কটা ক্লিয়ার হইছি? এটা হইলে আমাদের আর নাই, আমাদের হচ্ছে দাইন একটা অঙ্ক জাস্ট বাকি আছে, ওই অঙ্কটা আমার একটু বুঝতে হবে, ওটা বুঝে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাই দিব, ঠিক আছে। তাহলে আমার উপবৃত্ত কিন্তু দাইন, যারা আছে তারা কি বুঝতে পারছি, কে কে আছি ভাইয়ের সাথে একটু জানান দেই, জানান দিয়া বিদায় নেই, ঠিক আছে। সবার ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন কাইন্ডলি, হ্যাঁ। জি ভাইয়া ক্লিয়ার, ওকে ভাইয়া। তাহলে আমার কিন্তু উপবৃত্ত শেষ, আপনাদের একটা কাজ আছে, কাজটা কি, এই যে উপবৃত্ত পড়াইলাম না, উপবৃত্ত পড়ানোর পরে এখন আপনার কাজ হচ্ছে আমার স্লাইডটা আরেকবার ঘুরে 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 সবগুলা দেখা। তো দেখা শেষ হলে মানে আমার স্লাইডটা আগে পড়েন, আমার স্লাইডটা দেখা শেষ হলে আপনি করেন কি, বইয়ে যান, বইয়ে গিয়ে দেখেন, মানে বইয়ে গিয়ে অঙ্কগুলা মানে পড়া শুরু করেন, একটা একটা করে করা শুরু করেন, দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক পারবেন। তো পারার পরে যেগুলো পারেন না সেগুলো আবার হচ্ছে নিজে থেকে শিখে ফেলেন, শিখে ফেলার পরে হচ্ছে আপনি টেস্ট পেপারটা হাতে নেন। আপনি বলবেন ভাই এত ধাপে করতে হবে, ভাই নাম্বার পাইতে হবে না, একটু এত ধাপে করলে ভালো, আমি শর্ট সাজেশন দিব, বাট স্টিল আপনারা সেভাবে করেন, পড়াশোনা করেন। তাহলে ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।